রাফি। এই আবার নাম ধরে ডাকছিস? চুপ, আগে বল তোর চোখ এত লাল কেন? রাফি, তুই নেশা করছিস না তো? রাফি, আমার হাতে কিন্তু মার্ডার হয়ে যাবি। তুই নেশা করেছিস রাফি, আমি সত্যিই তোকে মেরে ফেলবো। চুপ চুপ, ভাঙা রেডিও কথাকার। আমি কেন যে এখানে এসেছি? কেউ বিষ খা, আমি মরে যাই। এই ছাগলের 3 নম্বর বাচ্চাকে কেউ একটু চুপ থাকার জন্য বল, না হলে এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে। কি বলছিস আবল তাবল? রাফি, আমি সত্যিই রেগে গেছি। তুই কেন নেশা করেছিস আর আবল তাবলও বলছিস? নেশা করে বাইক নিয়ে কিভাবে আসলি? যদি কোনো দুর্ঘটনা হতো? রাইসা মা আমার, চুপ করো। এমনিতে ঘুমের কারণে মাথা ব্যথা করছে। কাল থেকে এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, এত কাজের চাপ। আর তুই এখানে কি সব নেশা নিয়ে পড়ে আছিস? তার মানে নেশা করিসনি, বেঁচে গেলি। তো ঘুম বাদ দিয়ে এখানে এসেছিস কেন? আপনার আম্মা জান আমাকে পাঠিয়েছে। আবার বলে কেন আসছিস? নাচতে এসেছি। দেখবি নাচবো আমি? রাইসা হিহি করে হেসে উঠল। আমি অবাক, এই মেয়ে হাসছে কেন? হাসির কি বললাম? তবে যাই বলেন, মেয়েদের হাসি বড় অদ্ভুত, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে আমার ভেতর ওই রকম কিছুই নেই, কিন্তু পিচ্ছি মেয়ে একটা। রাইসা বলল, নাম? মানে? মানে বাইক থেকে নাম। কেন? দেখো আমি লেট করব না, বাসায় যাব, প্রচুর ঘুম পাচ্ছে। সেই জন্যই তো বলছি নাম। তোর যা অবস্থা তাতে গাড়ি চালালে উপরে পৌঁছে যাব। তাহলে বাইক কি ভূতে চালাবে? না, আমি চালাবো। কথাটা শুনে টাসকে খেয়ে গেলাম। এই মাইয়া বলে কি? ঘুমের নেশায় কানেও কি বেশি বেশি শুনছি নাকি আমি? রাইসা বলল, কি হলো নাম? বোন আমার, চালাতে পারিস তুই? ঠাট্টা করার কি আছে, তোর থেকে বেটার পারি। আর হ্যাঁ, এইভাবে বোন বলে সবসময় ডাকবে না ওকে। বোনকে বোন না ডেকে বউ ডাকবো নাকি? ডাকতে পারিস, মাইন্ড করব না। এরে নয়, আমি পাগল হয়ে যাব না হলে। তুই অলরেডি হয়ে গেছিস। বাসায় জানে নাকি? শর্ত খালি বক বক করে, সর। আমাকে জোর করে রাইসা পেছনে বসিয়ে দিল। আল্লাহ বাঁচিয়ে নাও আজকের মতো। আর জীবনে মনে থাকলে এই মাথা ব্যথাকে নিতে আসবো না। আমি চালালে কিছু হলেও হসপিটাল পর্যন্ত যেতে হতো। এখন তো দেখছি দুনিয়া ছেড়ে যাওয়ার প্ল্যান করেছে। রাইসা বলতে গেলে সুন্দরী, অনেক লম্বা, বলতে গেলে আমার সমান প্রায়। দেহের গড়ন মাশাআল্লাহ, যে কোনো ছেলে অনায়াসে ঠাস করে প্রেমে পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবু আমার বোন, অন্য চিন্তা ভাবনা নেই। বলতে গেলে আমার মাইশাকে ছেলে পক্ষ দুবার আগে দেখতে এসেছিল, তবে এসে মাইশার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল। তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেইনি। যাই হোক, আমি পেছনে বসে আছি। রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে। এই মেয়ে বাইক চালানো শিখলো কবে? 1 বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত। কাহিনী বুঝলাম না। যাই হোক, আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি। নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম। বোঝো ঠেলা, তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম। দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি। আহা, কি ফিলিংস! হঠাৎ করে মাটিতে পড়ে কয়েকশো পোল্টি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম। চারদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাইসার কি অবস্থা বুঝলাম না, তবে আমার তো ঘুম পাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এবার হসপিটালে যে আমি আরামসে ঘুমাতে পারবো। জলদি নিয়ে চলে রে আমাকে, এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না। হে হে, অবশেষে আমি ঘুমাবো। এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে না আমার। হে 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 হে। তারপর আর কিছু মনে নেই আমার। রাইসা পুরো একদিন পর চোখ খুলল, এটা দেখে তো সবাই খুশি। অবশেষে রাইসা সুস্থ। হাতে আর পায়ে একটু চোট লেগেছে, তবে বেশি না। মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে, তবে এখন চিন্তার কোনো কারণ নেই। রাইসার আম্মু বলল, মা আমার, এই দেখ, আমি তোর মা, চিনতে পারছিস? আম্মু, কেন চিনবো না? তুমি কি পাল্টে গেছো নাকি? এই, তোকে বাইক কে চালাতে বলেছিল? তোকে কিছু বললে কেন শুনিস না? আর যদি কিছু হয়ে যেত? 2 দিন পর মাইশার বিয়ে। এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো? আল্লাহর কাছে শুক্রিয়া, সিরিয়াস কিছু হয়নি। আম্মু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো? আপুর বিয়ের কত শপিং করব, কত মজা করব। ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আমিও তো বাইকটা পার্ক করব তখনই পড়েছি। তবে পড়ার তো কথা। এটা বলতেই রাইসার মনে পড়ে গেল আমার কথা। রাইসা মনে মনে ভাবছে, তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল। আমার কি দোষ? এভাবে কেউ ধরে? আমার তো অনেক লজ্জা লাগছিল,
তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই গাধাটার। ধরবি ধরবি তাই বলে এইভাবে আমাকে বলতি যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বাসায় এসে যত খুশি জড়িয়ে ধরতি, ছাগল কোথাকার। রাইসার বড় খালা জিজ্ঞাসা করলো, কিরে রাইসা, কি ভাবছিস? হুম, কি কি ভাবছিস ওভাবে? না না কিছু না, আমি ঠিক আছি। এই মাইশা, চল ওকে ধর একটু, বাসায় নিয়ে যাওয়াই ভালো। সবাই ওকে ধরে দাঁড় করিয়ে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রাইসা বলল, আম্মু রাফি কই? চুপ মনে হচ্ছে, তুমি একাই পড়েছো? রাফি কি সুপারম্যান নাকি যে কিছুই হয়নি? মানে রাফির কি হয়েছে? আম্মু কি হয়েছে ওর? কই ও? আমি ওর কাছে যাব। হঠাৎ করে রাইসা কান্না শুরু করে দিছে। বোঝো ঠেলা, হসপিটাল জুড়ে সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। সবাই এদিকে অবাক। আমাকে নিয়ে এভাবে করতে আগে কখনো দেখনি বাসার লোক। পাগলের মতো কান্না করে চলেছে। মাইশা বলল, রাইসা কি হচ্ছে এসব? পাগলামি করছিস কেন? আর এখানে আত্মীয় সহ বাসার সবাই আছে, একটু তো নিজেকে সামলা। এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? আমি কিছু জানি না, আমি রাফির কাছে যাব। ও কেমন আছে? কোথায় ও? ওর কিছু হয়নি তো? কি সব বলছিস তুই? কিচ্ছু হয়নি ওর। ও ঠিক সময় বাসায় চলে আসবে, চিন্তা করিস না। এখন বাচ্চাদের মতো না করে চল তো। না আমি যাব না, এক পাও এখান থেকে নড়বো না। আগে আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, তারপর আমি যাব। না হলে আমি একটু নড়বো না এখান থেকে। সবাই হতাশ। মেয়ের হলোটা কি? এরকম করছে যেন রাফি ওর বিয়ে করা বর। মানুষ বরের জন্য এমনটা করে না, যেমনটা রাইসা এমন করছে। এদিকে রাইসার ছোট খালা তো এসব দেখে অবাক। ওনার ছেলে ইরফানের জন্য রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার। ইরফানও রাইসাকে পছন্দ করে, কিন্তু এখানে এসব দেখে ওনার মাথা ঘুরছে। তবে নিজেকে বুঝিয়ে ভাবলো যে হয়তো দুজনের দুর্ঘটনা হয়েছে, তাই এমনটা করছে। এছাড়া কি আর হবে। উনি এসে বলল, রাইসা মা, চলো বাসায় যাই, রাফিও চলে আসবে। খালা আপনিও? আমি কি করে একা বাসায় যাই? আমার জন্য এইসব হলো, ওকে একবার দেখে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই বাসায় চলে যাও। মাইশা মা, রাইসাকে রাফির সাথে দেখা করে ওকে নিয়ে চলে আসিস বাসায়, ওকে? আচ্ছা ঠিক আছে খালা। রাইসার আম্মু মেয়ের চিন্তায় বলল, আমি আর মাইশা থাকছি, তোমরা সবাই চলে যাও। ওদিকে সব কাজ পড়ে আছে, ওই দিকটাও তো দেখতে হবে। যাও যাও। সবাই চলে গেল। রাইসা অনেক খুশি লাগছে। মাইশা বলল, কিরে, ছাগলের মতো হাসছিস কেন? আম্মু দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বলল? দুটোকেই এখন পেটাবো আমি। এটা হসপিটাল, এখানেও তোদের শয়তানি কমছে না। একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে, আবার এখন পটাং পটাং কথা বলছে। কথা বলো না তো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চলো আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো। মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল। রাইসার কথায় দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো। রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ ফুসকে এ কি বলে ফেললাম। মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে। এখন কি করি? এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে। রাইসা বলল, কি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা? মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি। রাইসা মাত্র কি বললি তুই? বুঝতে পারলাম না। এই যে নবাবের বেটি, দেখি এদিকে তাকান তো। আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে, সেটি কি এমনি বেরিয়েছে, নাকি কথাটি মন থেকে বেরিয়েছে? কি আজব, আমি কি এমন বলেছি? আরে সাধারণ একটা কথা বলেছি। এই নিয়ে তোমরা দুজনে কি শুরু করলে? দূর, আমি নিজেই যাচ্ছি। বলো কোন রুমে আছে? এই যে কান খুলে শোনো, এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও। ওকে থাপ্পড় খেয়ে বড়লোক হয়ে যাবি। অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো। আমি তো ঘুমে বিভোর, হাতে পায়ে একটু কেটে গেছে। তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না। বাসায় গেলে ঘুম হবে না। এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে আমি একটু ঘুম প্রিয় মানুষ। আম্মু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, আমি নাকি ঠিক পাবো না। অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা। সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে? ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই? কি আর করার। আমাকে দেখে রাইসা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে এসেছে। আমার পাশে বসে আমাকে দেখে চলেছে। আমি কোথায় কোথায় চোট পেয়েছি হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে। আমি তো ঘুমে বিভোর। রাইসা আমাকে হালকা ডাক দিল। আমি তো শোনা দূরের কথা ফিলও করতে পারছি না। রাইসা এভাবে অনবরত ডেকে চলেছে আমাকে, কিন্তু আমি ঠিকই পাচ্ছি না। মাইশা বলল,
কি করছিস? এইভাবে ডাকিস না, বেচারা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ? আমি যে এইখানে এসে ডাকছি শুনছে না? ঘুমাচ্ছে ও, তাই শুনছে না। আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা? ও উঠছে না কেন? সাড়া দিচ্ছে না কেন? রাইসা, রাইসা কুল, এমনটা কিছুই না। কি সব ভাবছিস? তো কি করব? উঠছে না কেন? রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে। উনি এতটাও অবুঝ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না। মায়ের মন কখনো ভুল বোঝে না। উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন, মেয়েটা কি করে বসলো? আমি কখনো এমনটা ভাবিওনি। এভাবে মেয়েটা কাণ্ড ঘটিয়ে বসবে। উফ, কি যে করব এখন। ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এই ব্যাপারে। রাফি কিভাবে ওর ব্যাপারে এটা জানতে হবে। যদি রাফিও একই ফিলিংস রাখে তাহলে না চাইতে ওদেরকে মেনে নিতে হবে। আর রাফি যদি কিছু না ভাবে তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে। রাফি পারবে ওর মাঝে এই ফিলিংস সরাতে। হ্যাঁ, আগে রাফি বাসায় যাক, তারপর কথা বলছি। মামি মাইশাকে সাইডে ডাক দিল। মাইশা উঠে মামির কাছে গেল। মাইশা এসে বলল, আম্মু আম্মু, আমি রাইসার হাবভাব ভালো দেখছি না। দেখো না, হঠাৎ করেই কেমন পাগলামি শুরু করেছে। এসব দেখে যে কেউ ওদেরকে খারাপ নজরে দেখবে। আমিও তোকে সেটাই বলতে ডেকেছি। আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? মাথা হেট করে দিল। তোর 2 দিন পর বিয়ে, বাসায় কত লোকজন। এখন এর মাঝে এসব করলে লোকে কি বলবে? মান সম্মান থাকবে? আম্মু ওকে বোঝাও, রাফি বলতে গেলে ভালো ছেলে, কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না। আমি এটা খুব ভালো করেই জানি, রাফি ওকে বোনের মতো করেই দেখে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমি বা তুই বোঝালে ও কিছুতেই বুঝবে না। রাফিকে দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আগে বাসায় যাক রাফি, তারপর ভাবছি বলবো। হ্যাঁ, তাই ঠিক হবে। ওই দেখো, দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টর্চার করছে, ওর যত্ন করছে। এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে। মাইশা, আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, তুই ওকে নিয়ে বাসায় চলে আসিস। ওকে, তাহলে তুমিও যাও, আমি রাইসাকে নিয়ে আসছি। মামি চলে গেছে। তবে মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে রাইসার পেছনে। রাইসার পাগলামি দেখে চলেছে। একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা। রাইসা বলল, আপু কি হলো তোমার? এইভাবে আমাকে দাঁড় করালে কেন? কি হলো না, বলছে কি হচ্ছে। কি? এসব কি করছিস তুই? কি আবার? দেখছো না ও কেমন পড়ে আছে? বেচারা কত চোট পেয়েছে। সে আমরাও দেখতে পাচ্ছি, তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি। আমি কই ক্লোজ হচ্ছি? সে আমি দেখতে পাচ্ছি। এইসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে? আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন? আমি নেগেটিভ ভাবছি তাই না? রাইসা, তুই আমার আদরের বোন। দেখ, এসব বাদ দে। আমি চাই না লোকে তোকে বদনাম করুক। আপু আমি বুঝতে পারছি না এইখানে বদনামের কি আছে। রাইসা, রাফি তোর ভাই, ওকে? এটা মনে রাখবি সব সময়। হ্যাঁ, ও আমার ভাই। ভাই বলে কি ভালোবাসা যাবে না? আর ও আমার আপন ভাই না, ফুফাতো ভাই। রাইসা! চমকানোর কি আছে? আপু আমি কি ভালোবাসতে পারি না? আর হ্যাঁ, আমি ওকে সেই ছোট থেকে পছন্দ করি। রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে। কান্নার জন্য ওর কোথাও ভালো করে বোঝা যাচ্ছে না। রাইসার কান্না দেখে মাইশা বড় একটা নিঃশ্বাস নিল। ভাবলো, আম্মু ঠিক বলেছে, এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না। ওর মনের ভেতর এই বিষয়টি অনেক গভীরভাবে চলেছে। রাফিকে দিয়েই এসব বোঝাতে হবে ওকে। তবে রাইসা অনেক জেদি, ভয় হচ্ছে কিছু করে না বসে। মাইশা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার স্বাদের ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা পরীগুলো ফুরুত করে উড়ে চলে গেছে। চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যাবে করে কান্না করছে। আমি বিরক্তিকর ভাবে বললাম, রাইসা, তুই অলিম্পিকে নাম দিস না কেন রে? কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও কেউ আসতে পারবে না, সবাই ভেসে চলে যাবে। ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকালো। রাইসা তো আমাকে উঠতে দেখে এক ঝাঁপে আমার গায়ের উপর। বলি, আমি মানুষ রে ভাই, কোনো সোফা না যে এভাবে লাফিয়ে লাফিয়ে পড়বি। হাড্ডি গুড্ডি সব মরমর করছে। যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে। মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল, রাইসা, এনাফ।
কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার। হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমিই খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই। আমার ফিলিংসের কোনো দাম নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে। লাগবে না কাউকে, আমি একা থাকতে পারবো। এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও। আমার সাথে কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু হুম। আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই, আমার ভয় হচ্ছে। আরে ভয় কিসের? বিয়ে তোমার আনন্দ করো, আনন্দ চির হবে খালি। আমি কালকে চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না। তাহলে এই যে পাগলিটার ব্যাপার। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। কিন্তু এবার ঘটনা অন্যরকম। ঘটনা মানে? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম। হসপিটাল? ভালোবাসা? তাও আবার ওই বদের হাড্ডিটা? কি করে সম্ভব ভাই? হা হা হা। রাফি, হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার? কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না আমার সাথে? আমি সিরিয়াস বলছি। আপু এটা কি করে? কই আমি তো কখনো ওকে এসব বলিনি। তা আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকেই। আমারও আজকে জানতে পারলাম। এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আমিও চিন্তায় শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে, না হলে এই রোগ আরো বিশাল আকার হবে। শেষে এই রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে গেলেও এই রোগ তোর পিছু ছাড়বে না। ভয় দেখাচ্ছ কেন? আমি এখনো বাচ্চা ছেলে আপু, ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো। আর তুমি বলছো আমি ওকে বোঝাবো? উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে। এই, তুই ছেলে মানুষ না? এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন? এখন রেস্ট নে। কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে, কেমন? আর হ্যাঁ, তোকে ওকে বোঝাতেই হবে, না হলে পরে তুই বিপদে পড়ে যাবি। পরে না, আমি অলরেডি গর্তে পড়ে গেছি। যাও তুমি বাসায় যাও, আমি তো শেষ। কালকে দেখা হচ্ছে আপু, আমি তো শেষ। কি অপরাধের শাস্তি রে এটা? সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান। আচ্ছা, আমি গেলাম, তুই রেস্ট নে। আর এখানে খাবার এনেছিলাম, খেয়ে নিস। রাতে বাসা থেকে আবার খাবার নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিং এ সকলকে খাবার দিচ্ছে। রাইসার আব্বু বলল, রাইসা কই? তখন থেকে দেখছি না, খাবে না ও? পরে খাবে, এখন খেয়ে নাও তোমরা। ও মনে হয় রুমে আছে, ঘুমিয়েছে মনে হয়। এখন ঘুমাচ্ছে মানে? তোমরা খাও না, আমি আর ও খেয়ে নেব পরে। মাইশা, একটা কথা ছিল বলার। অনেকদিন ধরে ভাবছি বলবো, তবে বলাই হচ্ছে না। ও আচ্ছা, বলেন, সমস্যা নেই। আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে, মাশাআল্লাহ। এখন তো বলতে অসুবিধা নেই। কি বলবি বল না। বুবু, আমি রাইসাকে ইরফানের জন্য ভাবছি। আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন। বোঝো ঠেলা। এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন ঠাস করে বলে উঠল, আরে এভাবে কিভাবে? আমি আমার ছেলে নওশাদের জন্য আগে থেকেই ভেবে রেখেছি রাইসা মামনিকে। আর এটা আমি ভেবেছি মাইশার বিয়ের পরই বলবো। বুবু, আমি তো আগেই বললাম। দেখ আফসা, আমি এটা অনেক আগেই ভেবে রেখেছি। ইরফান এমনিতেই ওকে আগে থেকে পছন্দ করে। নওশাদও পছন্দ করে রাইসাকে।
আর ওদের দুজনকেই বেশ মানাবে। রাইসা খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল, কি শুরু করলি তোরা? বাচ্চাদের মতো কেন এমন ভাবে ঝগড়া করছিস? রাইসা নাচতেছে এক ডালে আর তোরা এমন ভাবে করছিস। আচ্ছা ভাইজান, আমি এখানে কি এমন ভুল কথা বললাম? আমার ছেলে ইরফান রাইসাকে অনেক আগে থেকে পছন্দ করে, আর ওদের দুজনকে মানাবেও বেশ। ছেলে আমার দেখতেও মাশাল্লাহ, এখানে খারাপের কি আছে? দেখ বোন, ইরফান এখনো পড়ালেখাই শেষ করেনি, আর নওশাদ তো জবও শুরু করেছে কয়েক মাস, আর ভালো জব করে। তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে, কোনো কিছুর অভাবই তো নেই। রাইসা মামনিকে আমরা আমাদের ঘরের মেয়েই মানি। আরে বুবু, এমনিতে ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখ। নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত? আচ্ছা, এখন এসব থাক, সবাই খেয়ে নেই। আর রাইসা এখনো এতটা বড় হয়নি যে এখন ওর বিয়ের কথা ভাববো। আমার 2টি মাত্র মেয়ে, আর আমি চাই না রাইসা এখনই বিয়ে হোক। ও লেখাপড়া করবে, ওর স্বপ্ন পূরণ করবে। এখনই ওইসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। সবাই খাও জলদি, রাত কত হতে চলেছে। এসব নিয়ে পরে কথা হবে। 2 দিন পর মাইশার বিয়ে, আর এখন সবাই পড়লে রাইসাকে নিয়ে। সবাই চুপ। তবে ওনারা 2 বোন একে অপরের উপর হালকা রেগে গেছে। যতই বোন হোক, নিজের ছেলের ব্যাপারে দুজনই একে, তাই রাগ করে বড় বোন খাওয়া রেখে উঠেই গেল। একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও উপরে রুমে চলে আসলো। মাইশা রুমে এসে দেখলো রাইসা বিছানায় বসে আছে, বালিশ কোলে করে, আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে। সমানে ফুপিয়ে চলছে। মাইশা কাছে এসে বলল, রাইসা বোন আমার, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? 2 দিন পর আমার বিয়ে, আমি চলে যাব, তোকে তখন সামলাবে কে? আপু, আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমি কি ভালোবাসার যোগ্য নই? আহা, কি উল্টাপাল্টা ভাবছিস। আসলে রাফি তোকে ওই নজরে কখনোই দেখেনি। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস। আর তোর এখন এসব নিয়ে ভাবার বয়স বল? রাফি দেখেনি তো কি হয়েছে? আমি তো দেখেছি। আমার ভালোবাসা তো কোনো ধোঁকা নেই, আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো। আপু, আমি বলছি, আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো। রাইসা, কি সব বলছিস? তুই এত সুন্দর দেখতে, ছেলের অভাব পড়েছে নাকি? তোর পেছনে 1000টা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, আর তুই কিনা রাফির পেছনে পড়ে আছিস, যে তোকে পাত্তাই দেয় না। ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস? কি খবর? বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিছে তোর জন্য। আমি আবার ওনাদের কোন পাকা ধানে মই দিলাম? সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে? আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি? নওশাদ ভাই আর ইফরা দুজন দুজনের ছেলের জন্য তোর হাত চালাচ্ছে। বাহ বাহ, কি কথা হলো এটা? আমি কি এখন আমার হাত কেটে 2 জনকে দিয়ে দেব? কি বলছিস সেগুলো? রাফি, তোকে গাধা এমনি এমনি বলি না, আজ বুঝতে পারছি। তোর হাত মানে এটা মেন করি নাই, তাদের ছেলের জন্য তোকে বউ হিসেবে নিতে চাইছে। কথাটা শুনে রাইসা চমকে উঠল। আপু বলে কি? আমি আছি আমার জ্বালায়, ওদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়লো? খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি। যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না। আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার নাম ও রাইসা। কুত্তা হারামি আগে বাসায় আসুক, ওরে আমি বোঝাচ্ছি। তখন রাইসা বলল, আমি খালাদের সব বলে দিই, কেমন? মানে কি বলবি? এটাই যে আমি হনুমানকে পছন্দ করি। এটা বললে কি হবে? এখন বাসায় কত লোক, নানাজন নানা কথা বলবে, তোর কোনো মান সম্মান থাকবে? আমার বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে, তাহলে আমার অবস্থার কি হবে? চিন্তা করিস না, আব্বু সাহেব বলেছে এখন বিয়ে দেবে না তোকে, তোকে অনেক পড়ালেখা করাবে, তোর স্বপ্ন পূরণ করবে। ইয়ে হুয়া না বাত, আব্বু আমার সাপোর্টে আছে, আর কি লাগে? তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই, আমি গেলাম। এদিকে আমি তো অচেতন হয়ে শুটকি মাছের মতো ঝুলছি। মাইশা আপু কি শুনিয়ে গেল? আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা। মন চাচ্ছে বাসায় ভেগে যাই, কিন্তু ইচ্ছে হলেও পারছি না। আমার কপালে যে শনি মঙ্গল সব একসাথে ঘুরঘুর করছে তা আমি বুঝতে পারছি। বলির পাঠা যাকে বলে। সকালে 8টার দিকে নওশাদ চলে এসেছে। এছাড়াও আরো আত্মীয় স্বজন আসছে। নওশাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? মা, অফিস থেকে ছুটি না হলে আসবো কিভাবে? সে আমি কি করে বলবো?
এদিকে তোর ভাগের জন্য সৈন্যকে হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না মা, একটু খুলে বলো। রাইসাকে আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই, এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি, দেখতে ভালো, ভালো ঘরের, কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছে। ছোট খালা আবার কি করলো? কি আর করবে, কাল রাতে ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছে। আরে ভাই, আমি তো এসব আগে ভেবে রেখেছি, তাই না? তারপরে কি বলে জানিস? বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথা শুনে বলল রাইসাকে এখনই বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার তাতে কিছু সমস্যা নেই, জানিস আমি ঠিক ভাইজানকে রাজি করে নিতাম, কিন্তু সবকিছুতে পানি ঢেলে দিল তোর ছোট খালা। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না আমি জানি। এটা ঠিক বলছিস বাবা মা, আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, পরে দেখা যাবে। তুই রাইসার পাশে পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মাঝে ভাব জমে যাবে। আমি ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই এখন। হ্যাঁ যা। রাইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এইভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমন। সবকিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে বলবে তো? কি হবে, নওশাদ এসে হাজির আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে এখনই, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ের খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে তার? কি বলছো এসব তুমি? এই, তোমার মাথায় কিছু ঢুকছে না? আমাদের ছেলে কি রাইসাকে পছন্দ করে না? হ্যাঁ করে। আর কালকে শুনতে পেল তো আমার বড় বোনের কথা, এখন ওর ছেলে এসেছে। রাইসাকে নিজের করতে তো লেগেই পড়বে, আর সেটা হলে আমাদের ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতেই হবে। এটা ঠিক বলছো তুমি, ওকে ফোন করো। ইরফান একটু আগে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোনটা বেজে উঠল। আম্মুর কল দেখে ফোনটা ধরে বলল, হ্যাঁ আম্মু বলো। ওই হারামজাদা, কই তুই? এই রে, আম্মুর কণ্ঠে কেমন বিদ্রোহের সুর মনে হচ্ছে। কি করলাম আবার? যাওয়ার আগে 1000 টাকা মেরে দিছি, সেটা আবার ধরে ফেলেনি তো? ইরফান ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মা? হবে কি, তোর কপাল পুড়েছে। কপাল? না না, আমি ঠিক আছি, আমার কপাল তো ঠিক আছে। গাধার বাচ্চা, কথা কি চাপিয়ে খাস? আম্মা কি বলো এসব? কি হয়েছে বলবে তো? জানিস কি হয়েছে? তোর বড় খালা ওনার ছেলের জন্য রাইসাকে পছন্দ করেছে। নওশাদ এসেছে এখানে, আমিও বলেছি তুই পছন্দ করিস ওকে। তুই বুঝতে পারছিস কি হচ্ছে? আম্মা আমি এখনই রওনা হচ্ছি। এভাবে কেউ আমার ভালোবাসাকে নিতে পারবে না আম্মা, তোমার ছেলে আসছে। জলদি আয় গাধা কোথাকার। সকাল সকাল রাইসা উঠে মায়ের কাছে গেলে মরিয়ম বেগম বলল, কি ঘুম ভাঙছে? কি রান্না করো আম্মু? মাছের ভেটকি। ওয়াও, আমার তো হেভি ভালো লাগে। আচ্ছা আম্মু, রাফিকে আনতে যাবা না? আজকে তো আসার কথা। মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন তোর? তোর বিয়ে করা বর নাকি ও? যা আম্মা, কি যে বলো না, আমার লজ্জা করে। রাইসা, এখান থেকে যা, না হলে খুন্তির বাড়ি দিয়ে একদম লজ্জাকে প্লেনে রেখে আসবো, যেন আর না আসে তোর কাছে। রাখছো কেন? আমি কি করছি? আবার বলে কি করছি? তুই যাবি নাকি আমি এখন মাছ ভাজা বাদ দিয়ে তোকে ভাজা শুরু করব? যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কি আছে? রাইসা যখন যেতে যাবে অমনি সেখানে রাইসার বড় খালা শাহনাজ বেগম এসে বলল, আরে মা, উঠে গেছো? বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ খালা। আচ্ছা শোন না,
নওশাদ এসেছে, দেখা করেছিস? তাই? কই, জানি না তো। আরে ওই তো নওশাদ। এই নওশাদ, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। নওশাদ আসলে রাইসা সালাম করলো। খালা বলল, দেখেছিস আমাদের রাইসা কত বড় হয়ে গেছে আর কত সুন্দরী। হ্যাঁ, আগে তো অনেক কিচ্ছি ছিল। কেমন আছো রাইসা? ভাইয়া, আপনি ভালো আছেন নাকি সেটা বলেন। আর আপনি বিয়ে করছেন না কেন? এইভাবে চলতে গেলে পরে মেয়ে পাবেন না। এই কথা শুনে রাইসার আম্মু পাশ থেকে মনে মনে হেসে উঠল। ভাবছে, মেয়েটাও না মুখের উপর কথা বলে দেয়, কি যে করি একে নিয়ে। আর বুবুকেও বলি, রাইসা কখনই নওশাদ বা ইরফানকে কাউকেই পছন্দ করবে না। কেন যে বোঝে না এরা, কি আর করার। নিজের বোন, কি আর বলবো। তবে রাইসা এদের ছাড়বে না। যদি এসব জানতে পারে, আমাকেই ছাড়বে না। শাহনাজ বেগম বলল, আরে কি বলো, আমার ছেলে এখনো ইয়াং, শুধু পড়ালেখার চাপে এমনটা হয়েছে। তবে কি ভালো জব করে দেখেছো? হ্যাঁ, এখন জলদি বিয়েটাও করে নিন। আমার কত শখ আমি আপনার বিয়েতে আসব, মজা করব। আপনার তো এই বোনদের কথা মাথাতেই থাকে না। রাইসা, যা না, দুজনে কথা বল। যা, তোরা কথা বল। তখনই ওখানে ছোট খালা আফসা বেগম এসে হাজির। এভাবে রাইসা আর নওশাদকে দেখে ওনার তো ভেতরটা জ্বলে যাচ্ছে। তবে সেটা প্রকাশ না করে বলল, আরে রাইসা, কই যাও? এই তো হসপিটাল যাব ভাবছি। ও রাফিকে আনতে? হ্যাঁ, বেচারা আমার জন্য এসব হলো, তাই যেতে তো হবেই। ও আচ্ছা, শোনো, ইরফান আসছে, অনেকদিন পর আসছে। ওকে কিন্তু একটু এদিক ওদিক ঘোরাইও, ও তো তেমন চেনে না। আচ্ছা খালা, আচ্ছা রাতে আড্ডা হবে। এখন আমি যাই ভাইয়া, টাটা। বাই। রাইসা নিচে এসে গাড়ি করে চলে গেল হসপিটাল। রাইসার মা বলল, তোদের হলে এখন একটু হেল্প কর। কেন তোরা এভাবে হঠাৎ কথা কাটাকাটি শুরু করছিস? আমি শুরু করেছি? বুবুই তো শুরু করছে। আফসা, আমার দই দিবি না? আমি কি করেছি? তুই যা বলেছিস আমিও সেটাই বলেছি। এখন কথা হলো আমাদের ভাবনা মিলে গেছে তাই। তোরা নিজেও জানিস রাইসা কেমন মেয়ে। আর রাইসাকে আমি যতটা জানি, ও নওশাদকে আর ইরফানকে ভাইয়ের চোখেই দেখে। ও জীবনেও রাজি হবে না, আর ওর মতের বাইরে ওর বাবাও যাবে না। সে দেখা যাবে, তুই খালি নেগেটিভ বলিস। রাইসা আমার ঘরে, আসলে তোদের কোনো চিন্তা হবে না, আমার মেয়ের মতো থাকবে। আমার একটা মাত্র ছেলে ইরফান, কম কিসে? তাছাড়া দুজন সেম বয়সী। আচ্ছা থাম, রাইসার ব্যাপার তো, রাইসাকে বুঝে নিতে দে। রাইসা যদি দুজনের মধ্যে কাউকে পছন্দ করে তাহলে ভালো, আর না করলে তো কিছু করার নেই। এদিকে আমি শেষ। হসপিটালের খাবার আমার একদম ভালো লাগছে না। বাসা থেকে এখনো নিতে আসেনি কেন? চলে আসার কথা তো। দূর, ভালো লাগে না। ফোনটা নিয়ে দেখলাম, ও মা, আব্বু 20 বার ফোন করেছিল। এই রে গেছি আমি। ঘুমিয়ে থাকার কারণে ঠিক পাইনি। ঝাড়ুর বাড়ি কপালে আছে কনফার্ম। আমি দ্রুত ফোন ব্যাক করলাম। এখন মিষ্টি কথা ছাড়া কাজ হবে না, তাই ফোন ধরতেই আমি বললাম, সরি সরি সরি, আমি রিয়েলি সরি। ওই উল্লুক, মাথা ছাড়া গাধা একটা। এতবার ফোন করেছি, কই ছিলি? সরি মা, আমি একটু ঘুমিয়েছিলাম, সরি। দাঁড়া, আমরা আসছি তো, তোকে পেটানোর অভাব। এখন কি অবস্থা? জি ভালো। বাসায় যাব এখন। আচ্ছা, আমরা আসছি। তোর আব্বুর বিজনেস থেকে আসলো আজ, তাই আজই আসছি। ওকে, চলে আসো। আই এম ওয়েটিং, লাভ ইউ। ঠিক তখনই রাইসা দরজায় এসে হাজির। এভাবে আই লাভ ইউ আর কিস করা দেখে রাইসার পা থেকে যেন মাটি সরে গেছে। রাইসা রাগে লাল হয়ে গেছে, সাপের মতো ফোঁসফোঁস করছে রাগে। আমি ফোনটা রেখে মুচকি মুচকি হাসছি, যেটা দেখে রাইসা আরো রেগে গেছে। আমি হঠাৎ ফোঁসফোঁস শব্দে দরজার দিকে তাকাতেই রাইসার রাগ এখানে বসে অনুভব করতে পারছিলাম, যেন আমি কোনো আগুনের তাপ শরীরে অনুভব করছি। তবে ওর এই রাগার কারণ আমার অজানা। ইদানিং ওর হাবভাব আমার বোঝার বাইরেই থাকে। হুট করে মাইশা আপুর কথা মনে পড়ে গেল। রাইসা আমাকে পছন্দ করে। বুকের ভেতরে ধুক করে উঠল। নিতান্ত সুন্দরী মেয়ে যখন কোনো পুরুষের উপর ভালোবাসার দাবি নিয়ে বসে, তখন ওই পুরুষের হিতাহিত ভাবনা চিন্তা কমে যায়। ভাবনার বাসা বাঁধে ঘরে। আমিও তার ব্যতিক্রম না। তবে কথা হলো, ও আমার মামাতো বোন। আমি কি কখনো এমনটা চেয়েছি?
না না, চাইনি বলতে আমি কখনো ওকে নিয়ে সেভাবে ভাবিনি, মাথাতেই আসেনি। তবে সবকিছু জানার পর কেমন জানি লাগছে। রাইসা আমার সামনে, এর আগে ওকে দেখলে হাসি ঠাট্টা মজা করতাম, কিন্তু কালকের পর থেকে আমি কেমন জানি হয়ে গেছি। ভাবনাগুলো ওকে দেখে কেমন হারিয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কে জানে। আপাতত এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর ওকে কেন আসতে হবে এখন? এসব ভাবার মাঝেই রাইসার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কে ছিল এটা? রাফি, আমি জানতে চাইছি কে ছিল এটা? কোনটা? ন্যাকা। সব ছেলে এরকম, মনে মনে শয়তানি, কেবল যে আই লাভ ইউ তারপর কিস। সত্যি করে বল কে? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তোর মাথা খারাপের কি হলো? আমি যাকেই বলি একে তো আমার রাগার কথা, আর রাগ করছিস তুই। তোর জন্য দেখ তো কি হয়েছে, এখানে পড়ে আছি। এখানে আমার দোষ? গাধা কোথাকার, সব দোষ তোর, লুচ্চা বেডা। এই সাবধান সাবধান, কি বলছিস আমাকে? আমি লুলু? এত বড় সাহস? ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। কানের 3 আঙ্গুল নিচে দেব একটা। এই যে এখন দে না দে। রাইসা আমার পাশে বসে আমার একদম কাছে ওর লাল মুখটা এনে এসব বলতে লাগলো। আচ্ছা, এর মুখটা লাল কেন হয়েছে? শুনেছি মেয়েরা রাগলে অথবা লজ্জা পেলে এমনটা হয়। বুঝতে পারছি না ও রেগে আছে না লজ্জা পেয়েছে। তবে এত কাছ থেকে রাইসাকে আমি এই প্রথম অনুভব করছি। আলাদা এক মায়া আছে এই লাল বর্ণের চেহারায়। আমি বুঝতে পারছি যে আমি দুর্বল হয়ে পড়ছি। না না, এটা কি হচ্ছে? আমি কি ভাবছি এসব? ও আমার বোন, এসব ঠিক না। আমি আমতা করে বললাম, মুখ সরা। না, সরাবো না। মার আমাকে মারলে তোর ভালো লাগলে মার না। দেখ, ফাইজলামি করবি না, আমি তোর বড়। দূরে যা, দূরে। লুচ্চা কোথাকার, বাইরে আমাকে ওভাবে ধরার সময় কই ছিল তোর এসব লেকচার? তখন তো খুব জড়িয়ে ধরেছিলি। ওই কি বলিস? আমি তোকে কেন ধরতে যাব? বদনাম দিবি না আমাকে। আইসে আমার সাধু, প্রথমে জড়িয়ে ধরেছিলি, আমি কিছু মনে করিনি, কিন্তু আস্তে আস্তে আমাকে ওভাবে ক্লোজলি জাপটে নিয়েছিলি, আমি নিজেকে সামলাতে পারিনি। আর এটা কোনো মেয়ের জন্য সাধারণ ব্যাপার না, ওকে? তাই আমি ব্যালেন্স করতে পারিনি। এই কথা বলতেই ওর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে, আর আমি ওর সামনে লজ্জায় গাধা বনে গেছি। তখন তো আমারও কিছু মনে ছিল না বা খেয়াল ছিল না। এত ঘুম আসছিল যে কিছুই বুঝতে পারিনি। সব দোষ এই ঘুমের। আমি বললাম, সরি, আমারই ভুল। বাবা, সরি বলতে পারিস? আজকে জানলাম। দেখো, আমার ভুল, তাই বলছি। আমি তখন ঘুমের কন্ট্রোলে ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন তুই আমার সাথে এসব বাচ্চামি করা বাদ দে, ওকে? বাচ্চামি মানে কি? মানে হলো, দেখ, আমি আর তুই এখন বড় হয়েছি, তাই না? সো আমাদের এখন একটু দূরত্ব রাখা উচিত। এভাবে যখন তখন এত কাছে চলে আসিস যে ভালো দেখায় না। কার জন্য? কার জন্য মানে কি? মানে কার জন্য এসব বলছিস? ফোনের ওই মেয়েটার জন্য? দেখি ফোন দে, কল করো ওই মেয়ের কাছে, আমি কথা বলবো। না, পারবো না। তুই আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবি না, আর কখন আমার এত কাছেও আসবি না, বুঝলি? আমার কথা শেষ হলে আমি আর চোখে রাইসার দিকে তাকালাম। বেচারির চোখে পানি টল টল করছে। এই মেয়েদের এক দোষ, কিছু হলে এদের চোখের পানি বাঁধ ভেঙে অপর পাশের মানসিককে আহত করতে ছুটে আসে। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্নাও শুরু করে দিয়েছে আর বলছে, না, বুঝবো না। আমি তোকে ভালোবাসি সেই ছোট থেকে। আমি গাড়ি চালানো শিখেছি তোর জন্য। আমি আগে ভয় পেতাম বাইক দেখে, কিন্তু তুই ভালোবাসিস বলে আমি এইটাও শিখে নিয়েছি। তুই রাতের আকাশ দেখতে ভালোবাসিস বলে আমি রাতকে ভালোবাসতে শুরু করেছি। তুই সুরমা পছন্দ করিস বলে আমি কাজলের পরিবর্তে চোখে সুরমা পড়তে শিখেছি। তোর সব পছন্দকে আমি নিজের করে নিয়েছি। আমার ভাবনার প্রতিটি ছন্দে তোকে নিয়ে বেঁচেছি। আর আমার ভালোবাসাকে এইভাবে ছুঁড়ে ফেলছিস? আমার ফিলিংস, আমার ভালোবাসা সব এতটাই মূল্যহীন? কি কমতি আছে আমার মাঝে? বল না, কি এমন নেই আমার মাঝে? চেহারা ভালো না, নাকি আমাকে ভালোবাসা যায় না? ফিগার পছন্দ না, নাকি আমি বাজারের কোনো 2 টাকার মেয়ে যে আমাকে ভালোবাসা অপরাধ? আমি হঠাৎ করে রাইসাকে একটা থাপ্পড় মেরে বসলাম। নিজেও জানি না কেন মারলাম। হঠাৎ করে এভাবে ঘটে যাবে বুঝতে পারিনি। হ্যাঁ, ও আমার বোন। ওর মুখ থেকে এসব শুনে কেমন জানি রাগ উঠে গেল। হ্যাঁ, আমি ওকে কখনো ওভাবে ভালোবাসিনি, তবে এটা না যে আমি এসব ভাববো ওর সম্পর্কে। আমি ওকে ওভাবেই দেখেছি।
যেভাবে একজন বোনকে দেখে একটা ভাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মুখে আমার হাতের ছাপ পড়ে গেছে। রাইসা ভীষণ ফর্সা বললেই চলে, যেন গায়ে একটু টোকা দিলেই রক্ত ঝরতে শুরু করবে। ওর ফোপানি দ্বিগুণ হয়ে গেছে, চোখ থেকে পানি যেন ঝর্ণার মতো ঝরে চলেছে। কি করব আমি বুঝতে পারছি না। একটা মেয়ে এভাবে সামনে বসে কান্না করছে, আমি দেখা ছাড়া যেন কিছুই করতে পারছি না। মাইশার কথা মাথায় ঘুরছে, যে করে হোক ওকে বোঝাতে হবে। এভাবে চললে আসলেই রাইসা কিছু করে বসবে। রাইসা অনেক রাগী বললেও কম হবে, এর থেকেও বেশি। কেন জানি আমার সাথে ও কখনো রাগ দেখায় না, আমার কাছে আসলে একদম সুইট হয়ে যায়, একদম পাল্টে যায়। আমি ওর হাতটা ধরার চেষ্টা করলাম, তবে ও হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিল। 2-3 বার এমন করার পর আমি বললাম, কান্না থামা। ও মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, লোকজন এসে পড়বে, অন্য কিছু ভাববে, চুপ কর। আমি সরি, ভেরি সরি। আসলে তোর কথাগুলো আমি যেন কেমন মানতে পারিনি, তাই মাথা গরম হয়ে গেছিল। তুই একদম ফালতু কোনো বস্তু না যে আমি তোকে ওইভাবে বিবেচনা করব। তুই আমার বোন, তোর সম্পর্কে আমি অনেক ভালো ভাবি, বুঝতে পারছিস? সবাই তোকে কত ভালোবাসে জানিস না? রাইসা কান্নার সুরে বলল, তাহলে তুই কেন ভালোবাসিস না? সবাই পারলে তুই কেন পারবি না? আগে কান্না থামা। না, পারবো না। দেখ রাইসা, আমি সাফ বলে দেই, আমি তোকে বোনের নজরে দেখি আর দেখব, বুঝতে পেরেছিস? এটা ফাইনাল কথা তোর? হ্যাঁ। ওকে, ঠিক আছে। লিসেন, আজকের পর থেকে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, কথা বলবি না আমার সাথে। আমি মরে গেলেও আমার কাছে আসবি না তুই, আমাকে কখনো দেখিসও না, আমার আশেপাশেও আসবি না, না হলে আমি কিছু করে বসবো, মনে রাখিস। বাই, ভালো থাকিস। রাইসা উঠে চলে গেল। আমি বারবার ওকে থামতে বললেও থামিনি, উঠে চলে গেছে। আমি মাইশা আনুকে কল করলাম, 2 বার কল করার পর ধরলো। হ্যালো রাফি, বল কি হয়েছে? আপু ঝামেলা হয়ে গেছে। কি হলো আবার? রাইসা এখানে এসেছিল। ও কখন গেল আবার? একটু আগে। কি হয়েছে তা তো বল। আমি সবকিছু মাইশা আপুকে খুলে বললাম। আপু শুনে ঘাবড়ে গিয়ে বলল, রাফি কি করেছিস সেটা? তুই জানিস আজ পর্যন্ত রায়কে কেউ থাপ্পড় তো দূরের কথা, টার্সও করেনি। বাসায় জানতে পারলে যুদ্ধ বেঁধে যাবে। আমি কি করতাম আপু? ও এসব কথা বলছিল, আমার মাথায় কাজ করছিল না, কি করব বুঝতে পারছি না। আমি জানি না এখন কি হবে। জানিস তো ও কি রাগী। হ্যাঁ, তাই জন্য চিন্তা করছি। ও বাসায় গেছে, আপু ওকে একটু সামলাও, আমি আসছি। কিভাবে আসবি? আমি গাড়ি পাঠাচ্ছি। না না, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, আসছি আমি। ওকে, তুমি ওকে আগে সামলাও। আচ্ছা, আমি ট্রাই করছি। মাইশা দ্রুত ওর মায়ের কাছে চলে গেল। মাইশাকে এভাবে আসতে দেখে উনি বলল, কি রে, কি হলো? এভাবে দৌড়ে বেড়াচ্ছিস কেন? এই কফিটা তোর আব্বু আর খালুকে দিয়ে আয়, দেখ ছাদে আছে। ধর, রাখো তো, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। তুমি আগে কথা শোনো। কি হয়েছে? এমন করছিস কেন? আম্মু ঝামেলা হয়েছে, রাইসা হসপিটালে গেছিল। জানি, বলেই গেছে। কি করব, আমার কথা শোনেও? আরে ওখানে রাইসা রাফিকে বিভিন্ন কথা বলেছে। কি বলছে? মাইশা সব খুলে বলল মামিকে। উনি তো অবাক, বলল, রাফি এটা করেছে? হ্যাঁ, ঠিক করেছে। মেয়েটা দিন দিন পাগলামির সীমা পার করে যাচ্ছিল, এটাই ভালো হয়েছে। আমি আর রাফিকে কোনো দোষ দিব না। মাইশা, এ কথা তোর বাপকে যেন বলিস না, না হলে আবার ওনাদের ভাই বোনের মাঝে ঝামেলা হয়ে যাবে। জানিস তো তোর আব্বু রাইসাকে কত ভালোবাসে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এখন এর থেকেও বড় সমস্যা হলো রাইসাকে কে কন্ট্রোল করবে? ও তো এখন আগুনের মতো হয়ে আছে। ওকে, এদিকে একটু দেখ তুই, মেয়েটাকে নিয়ে আমি সত্যি পারি না। এদিকে ইরফান এসে হাজির। রাইসার ছোট খালা মানে ইরফানের আম্মু ছেলেকে নিয়ে রুমে চলে গেলেন। ইরফান বলল, এই তো মা, আমি চলে এসেছি। এখন তো আসবেই, বলি তোর নিজের ব্যাপারে কোনো চিন্তা নেই, তোরা আমাদের সাথে আসা উচিত ছিল। আমি তো এসেই গেছি। আম্মু, তুমি ভাবো রায়সা কখনো নওশাদ ভাইকে পছন্দ করবে? কখনোই না। ও কত বড় আমাদের থেকে, তুমিও না, কিছুই ভাবো না। সেই যাই হোক, কি হয় কখন বলা যায় না। শোন, রাইসার সাথে সাথে থাকবি, ওকে? পাশে পাশে থাকবি। আম্মু,
আমি বুঝে নেব, চিন্তা করো না। আমরা কত একসাথে খেলছি। গাধা, সেটা ছোটবেলা ছিল, এখন আর ওই পুতুল খেলার বয়স নেই, বুঝেছিস? হুম। রাইসা বাসায় এসে গাড়ি রেখে সোজা নিজের রুমে চলে এসেছে। রাগে যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। মাইশা পেছন পেছন রুমে চলে এসেছে। রাইসা মাইশাকে বলল, আপু আমাকে একা থাকতে দে একটু। রাইসা বোন আমার, মাথা ঠান্ডা কর। আমার ভীষণ রাগ হচ্ছে আপু, আমি একা থাকবো। রাইসার চিল্লানি শুনে বাসার সবাই দৌড়ে চলে আসলো। মাইশা বুঝে গেল আজ আর রাইসাকে শান্ত করা আমার পক্ষে সম্ভব না। মাইশা বাইরে চলে আসলো। দরজা হালকা আটকে দিয়ে মাইশা বাইরে চলে এলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মান্নান সাহেব এসে বলল, কি হয়েছে রাইসার? আপু রাইসা রেগে আছে। আরে রাইসা তো রাফিকে আনতে গেছিল, তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে, তাই এমনটা করছে। এই দুইটা ছেলে মেয়ে সেই ছোট থেকে শুরু করেছে, আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসার দরজা খোলা, তবে ওর রুমে যাওয়ার মতো সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শোনে না, আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না। ছোট থেকেই রাইসা এমনই, একা থাকতে একটু ভালোবাসে। ওর নেচারটাই এমন। এটা দেখে বড় খালা মনে মনে ভাবছে, এটাই সুযোগ। নওশাদ রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লা ফাতে। সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে, আর ওকে মানাতেও পারে। পাশে থাকা রাইসার ছোট খালাও মনে মনে এসবই ভাবছে। কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগেই বড় খালা বলল, ভাইজান, নওশাদ কি বলে দেখেন, রাইসার রাগ দেখবেন সব উড়িয়ে দেবে। আরে বুবু, আমার মেয়েকে জানিস না, শেষে রাগের মাথায় নওশাদকেই কিছু বলে বসবে। দেখ না, নওশাদ আমার ছেলে, বুঝলি? এই নওশাদ, বাবা রাইসার রাগ দূর করতে পারবি না? জি, চেষ্টা তো করতেই পারি। রাইসার আম্মু মনে মনে ভাবছে, এরা এভাবে মানবে না, রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে। আমার কি, নিজেরাই যখন কিছু বুঝতে চাইছে না, আমার মনে হয় এরপর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে। কি আর করার, দেখি কি অবস্থা হয়। রাইসার আব্বু জানে কি হবে, তাই কিছু না বলে উনি বলল, আমি গেলাম, কারণ আমি জানি কি হবে। আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না, আমি জানি। দেখো ট্রাই করে। আমি গেলাম। নওশাদ জানা, আমি জানি তুই পারবি। রাইসার ছোট খালা মনে মনে রেগে আছে। ভাবছে, বড়বাবু না বললে আমি ইরফানের কথা বলতাম। ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলত যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট। নওশাদ যেন ফেল হয়ে যায়। রাইসা মা, নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে। নওশাদ ভেতরে চলে আসলো। রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে। এমনিতেই মেজাজ স্টপে, আর এখানে এখন উনি কেন এসেছে? আর আমার রুমে এইভাবে আসার পারমিশন কে দিছে? নিশ্চয়ই খালাদের কাজ এটা। নওশাদ রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ। আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে, তাই ওর রাগের অ্যাকশনটাও বড়। আর এখনও ছোট নেই, ম্যাচিওর হয়ে গেছে, তাই ওকে ছোটদের মতো বোঝানো যাবে না। কি যে করি। রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, ভাইয়া আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। কথাটা শান্ত হলেও নওশাদ বুঝে গেছে এই কথার ভেতর কতটা রাগ ভরে আছে। সামনে থেকে না শুনলে কেউ বুঝতেই পারবে না। নওশাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। ওর চেহারার রাগ নওশাদকে আর কিছু বলার সুযোগ দিল না। নওশাদ কিছু না বলে বাইরে চলে আসলো। বাইরে আসতেই শাহনাজ বেগম ছেলেকে বলল, কিরে বাবা, রাইসার রাগ কমলো? না, মা অনেক রেগে আছে। আমি আর কিছু বলিনি, আসলে অনেক রেগে আছে ও। আমি আগেই বলেছি, আমার কথা তো শুনিসনি তোরা। জানি এখন ছোট বাবু বলবি ইরফানকে যেতে। ইরফান যা দেখ, তুই পারিস কিনা। তাকিয়ে আছিস কেন? যা। ইরফান যা, আবার দাঁড়িয়ে থাকে। ইরফান এই কথা শুনতেই ভোঁ করে ঢুকে গেল ভেতরে। এসেই দেখলো রাইসা বসে আছে খাটে। রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটাও ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে। ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল, ইরফান এখান থেকে যা, না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে।
আমার রুমে আসতে কে বলেছে তোদের? আমি বলেছি? কি শুরু করেছিস তোরা? বাইরে থেকে এসব শুনে সবাই যে যার মতো এক এক দিকে চলে গেছে। বেচারা ইরফান এক লাফে দরজার বাইরে এসে হাজির। এমন ডেঞ্জারাস চেহারা আগে কখনো দেখেনি ইরফান। আর একটু থাকতে নির্ঘাত মেরে দিত। না বাবা, আমি এখন যাচ্ছি না। আগে রাগ ঠান্ডা হোক, তারপর কথা বলা যাবে। তার আগে আমি আর যাচ্ছি না। শেষে পেতনির মতো আমার ঘাড়ে চেপে ঘাড়টাই না মটকাই দেয়। আচ্ছা, সবাই গেল কোথায়? এখানেই তো সবাই ছিল। কি হলো এটা? আমাকে ফেলে হঠাৎ চলে গেল কেন? আমাকে বাঘের খাঁচায় রেখে সবাই পালিয়েছে। কি ডেঞ্জারাস মানুষ রে সবাই। রাইসা এখনো ফুপিয়ে চলেছে। রাগ হচ্ছে ভীষণ। কুত্তা কোথাকার! আমাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসা যায় না। আমি কি ভালোবাসার যোগ্য না? দেখে নেব ওই লুচ্চা রাফিকে। আমাকে ভালোবাসবি না আবার? তুই বাসবি, তোর ঘাড় বাসবে। কুত্তা, হাতি, বনমোরগ, গন্ডার কোথাকার, শয়তানের খালাতো ভাই কোথাকার। আমার উপর রাগ দেখায়, আমিও দেখে নিব। কামড় দিয়ে মাংস সব তুলে নেব। আসুক না কাছে একবার, আসুক একবার। আবার ফোনে প্রপোজ করছে। কি দরদ! ওই পেতনিকে আমি তো মেরে ফেলবো। চাটনি বানিয়ে ফুচকার সাথে গিলে নেব। হাতে পাই একবার, ওর জীবন আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলবো। আমাকে চেনে না। আমার ভালোবাসার উপর নজর দেওয়া, একেবারে চোখ দুটো তুলে নেব। তারপর ওই চোখ দিয়ে আমি হকি স্টিক খেলবো। বচ্চা থারামি উগান্ডার ছাগল কোথাকার। কিছুক্ষণ পর আমিও বাসায় চলে আসলাম। বাসায় ডেকোরেটিং এর কাজ তো জোরে সোরে চলছে, কিন্তু কথা হলো বাসার সবাই কই? আব্বু আম্মু আসতে দেরি হবে, রাত তো হবেই। কিরে বাবা, মানুষজন কই? হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেলাম। সামনে ইরফানকে দেখে অবাক। আরে, এ আসলো কখন? আমি বললাম, ইরফান কখন আসলে? আসছি সকালে। তোমার অবস্থা কি এখন? কেমন? বাসার সবাই তো তোমাকে নিয়ে কথা বলছিল। এখন ভালো, হালকা চোট লেগেছিল। রাইসা তো আমাকে দিনে তারা দেখিয়ে দিয়েছিল। আরে আসল কথা, তোমাকে নিয়ে ঝগড়া হয়েছে। বাসায় এসে রুমে ঢুকছে, অনেক রেগে আছে, কেউ শান্ত করতে পারেনি। ঘটনা কি? আরে ফালতু ঝামেলা, একটু থেকে একটুতেই রেগে যায়। তুমি তো জানোই কেমনও। কিছু করেনি তো? না, করেনি। তবে কি হবে কে জানে। কারো তো রুমে ঢোকার সাহস নেই। মনে হচ্ছিল দেশের প্রেসিডেন্টের রুম, নো পারমিশন। আচ্ছা, সে দেখা যাবে। থাকুক এখন। নওশাদ ভাই আসছে বলে? হ্যাঁ, দেখলাম। মনে হয় বাইরে গেছে একটু কাজে। ও আচ্ছা, আমি একটু মাইশা আপুর সাথে দেখা করে আসি। আচ্ছা। আমি উপরে মাইশা আপুর রুমে। মাইশা আপু ফোনে নিজের হবু বরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আমি চুপি চুপি পেছনে গেলাম। আমাকে খেয়ালই করেনি। বাবা, কি প্রেম! আমার কপালে এমন মুহূর্ত কবে যে জুটবে। আমি হালকা কেসে উঠলাম। মাইশা আপু লাফিয়ে উঠল। ফোনটা দ্রুত কেটে আমার দিকে তাকালো, একটু রাগী দৃষ্টিতে। আমি মুচকি হাসলাম। আপু বলল, শয়তান একটা, এটা কি হলো? তুই কখন আসলি? যখন থেকে তুমি রোমান্টিক হয়ে ওনার সাথে ইয়ে করছিলে। হ্যাঁ হ্যাঁ আপু, এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। কি রোমান্টিক এসব! হারামজাদা, লুকিয়ে কথা শোনা দেখাচ্ছি তোকে। আচ্ছা ওয়েট, সরি, আমি তো কথা বলতে এসেছিলাম। এসে দেখি কে বলছিলে তুমি? এখন তোর অবস্থা ভালো তো? দেখি তো চোটটা। আরে ভালো হয়ে গেছে, হালকা চোট লেগেছিল। এখন বলো, বাসায় কি সবকিছু জেনে গেছে নাকি? আরে না, আমি শুধু ঘটনাটা আম্মুকে বলেছি, আর কেউ জানে না। সবাই জানে তোর সাথে ঝগড়া হয়েছে। আগে যেমন হয়, এখন না জানি রাইসা কি করে। ওকে তো মানাতেও পারছে না। কি যে করি। আমারই ভুল, ওকে তখন মারা উচিত হয়নি। কিন্তু আপু তখন ওর কথাগুলো এত নেগেটিভ ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভাবো যে ওকে সবাই কত ভালোবাসে, আর ও কি না নিজেকে বাজারের মেয়েদের সাথে তুলনা করছে। কেমন লাগে বলো? আমি জানি, আসলে ও এখনো বাচ্চাদের মতো, মন থেকে এখনো ছোটই আছে। ভালোবাসার রিজেকশন নিতে পারছে না। আমি আসলেই জানি না ও সত্যিই কি তোকে পছন্দ করে কিনা। রাফি, আসলে তুই কি ভাবিস? আপু, আমাকে তুমি চেনো না, আমার সব বিষয়ে তো জানো। আমি আসলে রাইসাকে নিয়ে কখনো এইভাবে ভাবিইনি। আমি বোনের নজরেই দেখেছি। কি আর করার। আমি আসলেই জানি না আমি যাবার পর ওর কি হবে, কে ওকে সামলাবে। আমার খুব টেনশন হচ্ছে। চিন্তা করো না, এখন বড় হয়েছে ও। নিজেকে সামলে নেওয়ার মতো অ্যাবিলিটি এখন ওকে নিজের মাঝে আনতে হবে। সারা জীবন অন্য কেউ তো এসে ওকে সামলাতে পারবে না। ঠিক বলেছিস। জানিস এখন কি হয়েছে আবার? এখন কি হলো আবার?
আমার বড় খালা আর ওর ছোট বোন, ওনাদের ছেলের সাথে রাইসার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি আপু? মানে নওশাদ ভাইয়া আর ইরফান? কি হচ্ছে এসব? নওশাদ ভাই তো অনেক বড়, তাহলে উনি কিভাবে এসবের মাঝে পড়ে গেল? আর ইরফান বলতে গেলে রাইসার বয়সী, আমার থেকে ছোট। ইরফানের কথা না হয় ঠিক আছে, মানানসই লাগবে। আমি বললাম, আপু নওশাদ ভাই তো বড় অনেক, ওনার সাথে মানাবে না। আমার মতে ইরফান ঠিক হবে। ইরফান রাইসার বয়সী, মানাবে কিন্তু। এই রাফি, তোর মাথা কবে থেকে এত মোটা হতে শুরু করেছে শুনি? রাইসা যে ওদের কাউকে পছন্দ করবে না আমি যেমন ভালো করে জানি, তুইও ভালো করেই জানিস, তারপরেও এমনটা বলছিস কিভাবে? আপু আমি তাহলে বেঁচে গেলাম যে। হ্যাঁ, ভালোই হবে। আপু এখানে কিছু বলো না, না হলে আমি ফেঁসে যাব। রাইসা বোন আমার, আর আমি আমার বোনকে এভাবে যাত্রার সাথে মানতে পারবো না। আমার বোনের জন্য বেস্ট ছেলে দরকার। তুমি কি মনে করো? ইরফান তো ভালোই। শোন, নয় তোর মতো কাউকে লাগবে, না হলে তোর থেকে ভালো, বুঝলি? আমি এভাবে আমার বোনকে যে কোনো ব্যক্তিকে দিতে পারবো না। আমার বোন কম কিসের শুনি? কম তো না, সবকিছুতে একটু বেশি বোঝে সে। আমি যাই হোক, বেঁচে তো গেলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। চলে এসেছে নাকি? ফোনটা ধরে বললাম, হ্যাঁ আম্মু বলো, চলে আসছো তোমরা? আরে বলিস না, আজকে আসা হবে না। কেন? আরে আমাদের অফিসের একটা ট্যান্ডো প্রজেক্টের মিটিং পড়ে গেছে, তোর আব্বু ওখানে গেছে। দেখি কাল পরশু চলে আসবো। ওকে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস কেমন? আমি ফোন রাখলাম। মাইশা আপু বলল, কে ছিল? আম্মু আসবে না? আজকে আসতে চেয়েছিল, আব্বুর আবার মিটিং পড়ে গেছে, তাই কাল পরশু আসবে বলল। ও আচ্ছা। আচ্ছা চলো নিচে যাই। মামি কই? দেখ নিচে আছে। দেখা করে আসি। হুম। আমি নিচে আসতে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের সব প্ল্যান করছে। ওদিকে আর গেলাম না, আমি কিচেনের দিকে গেলাম। হ্যাঁ, মামি ওখানেই আছে। ও মা, সাথে দেখি রাইসার ছোট খালাও আছে। আমি চলে আসলাম মামির কাছে। মামি আমাকে দেখে আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, কেমন লাগছে এখন বাবা? মামি আমি ঠিক আছি। যাক, আমরা তো টেনশনে ছিলাম। আমি ঠিক আছি, নো টেনশন। কিছু খাবি? না এখন কিছু খাবো না। আমি রান্না শেষ করি, তারপর তোর সাথে কথা আছে। আমি মনে মনে বুঝে গেছি কি বলবে, তবে আমি অতটা চিন্তা করলাম না। জানি মামি আমাকে রাইসার কথা বলবে, কিন্তু কথা হলো কি বলবে সেটা বুঝতে পারছি না। পাশে ছোট খালা বলল, রাফি, তোমার সাথে রাইসের কি নিয়ে বাতলো? এ কথা শুনে মামি চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন আমাকে বলতে চাইছে আমি যেন ওসব কথা না বলি। আমিও বুঝতে পারলাম, তাই বললাম, আপনি জানেনই তো রাইসা কেমন রাখি। আমি বাসায় আসতে চেয়েছিলাম, রাইসা বলল ফুচকা খাবে আগে। আমি মানা করলাম। এইভাবে কথা কাটাকাটির মাধ্যমে রেগে গেল ও হঠাৎ করেই। তারপরেই কাহিনী। ও আচ্ছা। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসায় মেহমান কম বেশি অনেকেই আসা শুরু করেছে। আমি ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তখন ফ্রেশ হয়ে আমি একটা আপেল খেতে খেতে উপরে ছাদে চলে আসলাম। আমার ছাদে আসতে ভালোই লাগে। রাইসাদের ছাদটা একদম পারফেক্ট জায়গায়, মানে আশেপাশের বিল্ডিংগুলোর একদম মাঝে। সন্ধ্যার সময় অনেক রমণী ছাদে আছে, আর এ কদিনে অনেকের সাথে একটু আধটু চোকাচোকিও হয়েছে। অন্যরকম ফিলিং বলা চলে। এটা একমাত্র আমার মতো সিঙ্গেল ছেলেরাই বুঝবে। তবে ছাদে আসতে দেখলাম নওশাদ ভাই ল্যাপটপ নিয়ে বসে আছে। ভালোই হলো, আসার পর দেখাই হয়নি, কথা বলা যাক। আর রাইসার কথা তখন শুনলাম। মাইশা আপু বলল সেটাও একটু বাজিয়ে রাখা যাক। আমি ভাইয়ের পাশে বসে বললাম, নওশাদ ভাই কেমন আছেন? আরে রাফি যে, ভালো আছি। সকাল থেকে তোমাকে দেখছিই না। শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। ও আচ্ছা। ভাইয়া শুনলাম আপনাদের বিয়ের কথা চলছে। নওশাদ ভাই কথাটা শুনে কেমন মেয়েদের মতো লাল হয়ে গেছে লজ্জায়। ভাইয়াকে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। কি লজ্জা! আমি হালকা একটু
ধাক্কা দিয়ে বললাম, বাবা কি লজ্জা। ভাই আপনি তো মেয়েদের থেকেও বেশি লাজুক, রাইসাকে তাহলে সামলাবেন কিভাবে? রাফি, তুমিও না। ভাইয়া আপনি কিন্তু লাকি আছেন, রাইসার মতো মেয়েকে পেয়েছেন। কথাটা শুনে নওশাদ ভাই বলল, আর পেলাম কই, এখনো তেমন কিছুই হয়নি। কেন, কি হয়েছে? আরে ছোট খালা ইরফানের জন্যও রাইসাকে পছন্দ করেছে। এসব মিলিয়ে একদম খিচুড়ি টাইপের অবস্থা। ও এমজি, এসব আবার কি? তাহলে তো কেল্লাফতে, কি ঝামেলা রে বাবা? আমি তো আগেই জানি, তবে মজা নিতে বেশ লাগছে। হ্যাঁ হ্যাঁ, বেচারা সবাই রাইসার পেছনে পড়ে গেছে। রাইসা রে, রাইসা কি ভাগ্য রে তোর রাইসা, আর আমার তো ফাটা কপাল। না ভাই, বলতেই হবে যে এদের এখন খেলা জমবে। আমি তো দেখার জন্যে আছি, দেখি কে গোল করতে পারে। আমি বললাম, ভাই আপনি তো পছন্দ করেন তাই না? হ্যাঁ মানে মন্দ না, বাসা থেকে যদি চাই তাহলে রাজি হতে সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে তো আপনাকে এখন প্রতিযোগিতা করতে হবে। এভাবে বসে আছেন আপনি? মানে ইরফান যদি ওদিকে রাইসাকে পটিয়ে নেয়, আপনার তো কিছুই করার থাকবে না। ভাই মেয়েরা এমনিতেই রাজি বা ইমপ্রেস হয় না, তাদের জন্য কিছু করতে হয়। আরে ভাই কি করবো এখন, তুমি জানো না কি রাগী। আমার তো ওর কাছে যেতেই ভয় করে, কখন মেরে বসে। রাইসাকে কন্ট্রোল করা মুখের কথা না, ওর রুমেই সাধারণত কারো যাওয়ার সাহস নেই, বুঝতে পারছো? তাই বলে হার মেনে যাবেন? এটা ঠিক না, আপনাকে কিছু করা উচিত। দেখা যাবে। তো তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে বেটার। আচ্ছা ভাই আপনি কাজ করেন, আমি নিচে যাই। ওকে যা। রাতে খাবার টেবিলে সবাই চলে এসেছে। মামি আর রাইসার বড় খালা সবাইকে খাবার দিচ্ছে। মামা বলল, রাইসা কই? সে রুমে পড়ে আছে, সকাল থেকে আর বের হয়নি, কিছু খাইও নি। মানে কি, তোমরা কেন আছো বাসায়? কেউ একটু ওকে বোঝাতে পারো না? কি রকম কাণ্ডজ্ঞান নেই তোমাদের? তোমার মেয়ে কোনো কথা শোনে আমার? কার সাহস আছে তোমার মেয়ের কাছে যাবে? তুমি তোমার মেয়েকে চেনো না? তাই বলে এভাবে কেউ করে? কথাটা শুনে আমার কেমন জানি খারাপ লাগলো। যতই ওর সাথে ঝগড়া হোক, তবুও আমার আর ওর বন্ড ছোট থেকেই ভালো, একজন বন্ধু হিসেবে। তাই আমার ভালো লাগছে না ও এভাবে না খেয়ে দে বসে আছে। সবাই চুপ। রাইসার ছোট চাচা বলল, ভাইজান আপনি যান না, আপনার কথা নিশ্চয়ই শুনবো মামুনি। বুঝলাম না, মেয়েটাকে কি কেউ একটু বোঝাতে পারো না? রাগটাও কেউ ভাঙাতে পারে না? ধুর। আমি আর চুপ না থেকে বললাম, মামি দেখি খাবারটা আমাকে দাও তো, আমি দেখছি। এতক্ষণে তীর ঠিক জায়গায় লেগেছে তাহলে। আপুও আমার কারণে এমন করছে, দেখি আমি পারি কিনা কিছু করতে। আমি শিওর তুই পারবি, গুড লাক। ব্রো সাবধানে, রাইসা হেব্বি রেগে আছে তোমার ওপর। হ্যাঁ রাফি, জানোই তো রাইসা কেমন বাচ্চাদের মতো করে, সামলে। ইরফান আর নওশাদের কথা শুনে দুজনের মাই মনে মনে রেগে গেছে। দুজনেই মনে মনে বলছে, গাধার দল, যে কাজ তোর করার কথা সে আজ অন্য কেউ করছে। এই পাগল ছেলেকে নিয়ে কি করব, কিছুই বুঝিয়ে লাভ নেই। ছোট খালা কেন জানি মনে মনে আমাকে একটু সন্দেহ করে, কারণ রাইসা আমার সাথেই বেশি থাকে। রাইসার আম্মু মনে মনে বলল, রাফি গেলে আমার মেয়ে বাচ্চার মতো ওর সব কথাই শুনবে। সে আমি ভালো করেই জানি, এরা তো কিছুই জানে না, সব গাধা। কিন্তু রাফিকে যেতে দেওয়া ঠিক হবে কি? না না, মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, অসুস্থ হয়ে পড়বে। মামি আমাকে বলল, রাফি তুই যা। মামি। আমি খাবারটা নিয়ে চলে আসলাম রাইসার রুমের বাইরে। এই মা, এ কি? আমার পেছন পেছন ইরফান, নওশাদ আর মাইশা এরাও এসেছে। এরা আবার কেন আসলো? মাইশা বলল, জানা দাঁড়িয়ে আছিস কেন? ব্রো ভয় লাগছে নাকি? কিছু ডেঞ্জারাস হলে দৌড়ে চলে এসো। জানা দাঁড়িয়ে আছিস কেন? আমি দরজা খুলে ভেতরে চলে আসলাম। রাইসা খাটের উপর শুয়ে আছে, ফ্যান চলছে স্পিডে। এখন এমনিতেই শীত শীত পড়া শুরু করেছে, এর উপর ফ্যান ঠান্ডা লাগিয়ে ছাড়বে। আমি খাবারটা টেবিলে রেখে ফ্যানটা অফ করে দিলাম। রাইসা উঠে বসে পড়ল। আমার দিকে তাকালো রাইসা, ওর চোখে এখনো রাগ যেন জ্বলে উঠছে। আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে ও, চোখ লাল,
মুখটাও লাল হয়ে আছে। অনেক কেঁদেছে রাইসা, বোঝা যাচ্ছে। আমি কিছু না বলে খাবারটা নিয়ে ওর সামনে বসে পড়লাম। বাইরে থেকে দরজা দিয়ে ওরা সবাই দেখে চলেছে। ইরফান আর নওশাদ অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান মাইশাকে বলল, আপু, এটা কি হলো? রাইসা কোনো কিছুই বলছে না। মানে বুঝলাম না, আমাদের তো রুমে ঢুকতেই ভয় করছিল, আর রাফি তো সোজা বেডে যেয়ে বসে আছে। বেটে কেন? এই রুমে রাফি থাকলেও রাইসা একটা কথাও বলবে না। কেন? মাইশা হেসে মনে মনে বলল, গাধার দল, ভালোবাসার মানুষকে কেউ কিছু কিভাবে বলতে পারে? কিন্তু সরি, আমি এখন এসব তোদের বলতে পারছি না। সময় হলে নিজেরাই জানতে পেরে যাবে। মাইশা হেসে বলল, আরে ওরা ছোট থেকে ফ্রেন্ড, তাই মনে হয় রাইসা ওর উপর রাগ করে না। বন্ধুর মতো তো, বুঝিস না তোরা? হ্যাঁ, তাই হবে। আচ্ছা, এখন চলো সবাই, না হলে রাইসা এখানে দেখলে আবার আমাদের উপর রেগে যাবে। তোমাদেরকেও খারাপ ভাববে যে লুকিয়ে লুকিয়ে দেখছো। হ্যাঁ চলো। এদিকে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। চোখ থেকে পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার মনের ভেতর কেমন ধুক করে উঠল। এতটা কষ্ট কেন পাচ্ছে? আচ্ছা, রাইসা কি আমাকে সত্যি ভালোবাসে? আবেগ থেকে এসব হলে এইভাবে কষ্ট পেত না আমার জন্যে। আমি খাবারটা পাশে রেখে আগে ওর আরো সামনে এগিয়ে এসে বসলাম। হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিতে গেলে রাইসা আমার হাত সরিয়ে দিল। ভাই ভীষণ রেগে আছে। আমি আবার মুছে দিতে গেলাম, ও আবার সরিয়ে নিল। আমি বললাম, কি হয়েছে ওর? সকাল থেকে নাকি কিছুই খাসনি? ও চুপ করে আছে, আমার দিকে ওভাবে তাকিয়ে আছে। ভাই আমাকে এই চোখের আগুনে পুড়িয়ে ছাড়বে নাকি? চুপ করে আছিস কেন? কথা বলছিস না যে? রাইসা ভারী কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি বলেছিলাম আমার কাছে আসবি না। কেন এসেছিস এখানে? নাটক করতে এসেছিস? চিল্লাচ্ছিস কেন? নিচে সবাই আছে, কি ভাববে? তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? তো কি করবি? আমি তো চলেই এসেছি। দেখি আগে শান্ত হ। কিছুই খাসনি, খেয়ে নে আগে। দেখ খাবার এনেছি। হঠাৎ করে ওর গালের দিকে তাকালাম, এখনো গাল ফুলে আছে। আমি কেন জানি রাইসার এই কষ্টকে দেখতে পারছি না। ওর কষ্ট আমার কেন জানি কষ্ট দিতেই লাগছে। কি হচ্ছে যেন আমার সাথে? আমার মন, আমার অনুভূতি কেমন জানি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। আমি ভাবলাম যা হবার হবে। আমি রাইসাকে কষ্টে দেখতে পারছি না আর। মন থেকে যেমনটা ফিল হয় আমার তেমনটাই আচরণ করব। দেখা যাক কি হয়। রাইসার গালে আমি আলতো করে হাত দিতেই রাইসা কেঁপে উঠল। হয়তো এখানে এখনো অনেক ব্যথা করছে। আমি ওর গালটা ভালো করে দেখে বললাম, ব্যথা করছে? না, আমি মানুষ না তো, আমার কি ব্যথা আছে? সরি, আমি তখন বুঝতে পারিনি। রাফি এখান থেকে চলে যা, আবার বলছি। চুপ, দেখি এদিকে আয়। না। আমাকে দেখতে দে। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে টাচ করবি না। তাই বুঝি, আমি তো করবই। কি করবি তুই? কেন? আমি কে? আমি তোর বিয়ে করা বউ নাকি? আমি হেসে ফাজলামি করে বললাম, তোকে বিয়ে করবে কে? হ্যাঁ, আমার মাঝে কি এমনই বা আছে? যা না, যা না, এখানে বসে আছিস কেন? যা সেই ফোনের মেয়েটার কাছে যা, লুচ্চা একটা। আমার কাছে কেন এসেছিস গন্ডার কোথাকার? কান্না থামা। তুই যা রাফি, তুই যা এখান থেকে। আচ্ছা খেয়ে নে, তারপর আমি চলে যাব। না, আমি খাবো না। কেন, ক্ষুধা নেই? না। জানিস কি শুনলাম আমি? বাইরে তো তোকে নিয়ে কম্পিটিশন চলছে ইরফান আর নওশাদ ভাইয়ের মাঝে। বাহ বাহ, কি সুখের কথা। আমার তো নাচতে ইচ্ছে করছে রে। তোর তো খুশির খবর, সেলিব্রেশন কর না, যা। এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে বলবো? আমার কি ঈদ লাগছে নাকি? আমি তোকে সহ্য করতে পারছি না, এখান থেকে যা। শান্ত হ। না, আমি পারছি না। আমাকে পাগল করে দিয়েছিস তুই। এখন এখানে সহানুভূতি দেখাতে এসেছিস? লাগবে না, লাগবে না আমার কারো সহানুভূতি। আমার খারাপ লাগছে রাইসা, খেয়ে নে। বাবা, তোর খারাপ লাগছে? আমি তো ধন্য হয়ে গেলাম। কি শুনছি আমি? হ্যাঁ, আমি খাবো না। এইসব নিয়ে চলে যা, আর আমাকে ডিস্টার্ব করবি না। রাইসা উঠে চলে যেতে লাগলো। আমি আর কি করার, ও এমনই। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে, নিজেকে নিজে কষ্ট দেয়। তবে আমি কিভাবে ওকে এভাবে কষ্ট পেতে দিতে পারি?
আমি ওর হাতটা ধরে হালকা টান দিলাম। আরে এটা কি হলো? না, আমি এতটা দূরে ভাবিনি এখনো। রাইসা নিজেকে সামলাতে না পেরে আমার কোলে এসে পড়েছে। কি নিয়তি রে বাবা, একেবারে আমার কোলে এনে বসিয়ে দিয়েছে। তবে আমি কেন জানি খুশি হলাম মনে মনে, কেন জানি না। তবে ওর চুলের ঘ্রাণ আমার নাকে নেশার মতো লাগছিল। রাইসার চুলগুলো আমার মুখে লেপ্টে আছে। এতটা কাছে রাইসাকে এই দ্বিতীয়বার দেখছি। ওর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর গা উষ্ণতায় ভরা, যেটা একজন পুরুষ হিসেবে আমার স্নায়ুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। আমি ওর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। ও কিছুই বলল না, একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এটা কি হচ্ছে, আমিও ভাবতে পারছি না কি হচ্ছে। ওর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে, টলটল করছে গালটা। কি নরম ওর গাল, যেন এখনই খসে পড়বে, এতটা তুলতুলে। তবে কেমন জানি নেশায় আমি আটকে গেছি। ডান হাত দিয়ে ওর বাম গালের কানের পাশে চুলগুলো হালকা ধরে নিজের কাছে এনে ওর ফোলা গালে কিস করে বসলাম। রাইসা আচমকা এমন ঘটনায় কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম ও শক, বুঝতে পারলাম ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে। নিঃশ্বাসের ফসফস শব্দ যেন আরও মাদকতায় ডুবিয়ে চলেছে আমাকে। আমি আমার ঠোঁট ওর গালে রেখে আবার চুমু দিলাম। রাইসা আমাকে জামা খামচে ধরে আছে। ও ওর নাক আমার নাকে ঘষে আমাকে ওর সাথে জড়িয়ে নিচ্ছে। আমি হিতাহিত রাইসার মাদকতায় হারিয়ে গেছি। না না, এটা ঠিক হচ্ছে না। রাইসার সাথে আমার সম্পর্কের পথ কিভাবে যেন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমি বুঝতে পারছি রাইসাও মেতে গেছে। ও নিজেকে আটকাতে পারছে না। যৌবনের তীব্র জোয়ার এই বয়সে বাঁধ ভেঙে ফেলতে কয়েক সেকেন্ড সময়ও নেয় না। রাইসাও সেই জোয়ারে নিজেকে মেলে দিচ্ছে। আমাকে এখানেই থামতে হবে, না হলে পরে বিপদ হয়ে যাবে। আমি রাইসার গালে হাত দিয়ে ওকে ছাড়িয়ে নিলাম, আমার থেকে ওকে দূরে সরিয়ে দিলাম। ও কাঁপছে, হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাসে ঘর ভরিয়ে তুলছে। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে বললাম, সরি রাইসা। আমার কথা শেষ না হতেই রাইসা ওর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে নিল, নিতান্ত বোকা বালকের মতো। আমি যেন রাইসার মোহে আবদ্ধ হয়ে চলেছি। আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি, তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে চলেছে। আমি রাইসাকে হঠাৎ করে টান দিয়ে সরিয়ে নিলাম। রাইসা পাগলের মতো উন্মাদ হয়ে উঠেছে। ওর প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসে যেন মাদকতার ছাপ। ও যেমন ঘেমে উঠেছে আমিও তেমনই। তবে ওর গলার ঘামটুকু কেমন মুক্তোর দানার মতো চিকচিক করছে। এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারকে ফুলিয়ে তুলছে দেখো। আমি জানি রাইসা এখন কন্ট্রোলে নেই। ওর চোখে ভালোবাসার নেশা চলে গেছে। আমি নিজেকে হয়তো বেশিক্ষণ আটকে রাখতে পারবো না এখন না থামলে। নারীর এই উষ্ণ ছোঁয়া শতকোটি তীক্ষ্ণ তলোয়ারের আঘাতের চেয়েও যেন শতগুণ বেশি ভয়ানক। রাইসা আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে আমার কাছে আসতেই আমি রাইসাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। রাইসার হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। রাইসার এই উন্মাদনা যেন শান্তই হচ্ছে না। আমি ওর কানের কাছে মুখ এনে আস্তে করে বললাম, এবার থেমে যা রাইসা, পাগলামি করিস না। রাফি, আমি তো স্পর্শ পেতে চাই, প্লিজ। রাইসা রাইসা শান্ত হ, কুল। এখন এসব ঠিক না। দেখ আমি একটা পুরুষ, আমি নিজেকে আর এভাবে বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না। বোঝ একটু। সমস্যা নেই, আমি রাজি আছি। থাপ্পড় খাবি একটা, শান্ত হ। রাফি, আমি পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু আদর কর, প্লিজ। পাগলি একটা। দেখ আমি কি করব বুঝতে পারছি না। আমি কি করলাম এটাও বুঝতে পারছি না। আমি সরি, রিয়েলি সরি। রাইসা আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকালো। ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো পানিগুলো চিকচিক করছে। বাচ্চাদের মতো মুখ করে বলল, আমাকে একটু আদর করলে কি এমন হবে? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। তোকে ছাড়া আমি মরে যাব, বাঁচতে পারবো না। ওর এমন ভয়ানক ফিলিংস যেন আমার মনকে ছিঁড়ে দিচ্ছে। কি করব আমি? হঠাৎ করে কি হচ্ছে এসব? ওর ঠোঁট দুটি কাঁপছে। আমি যেন এই নারীর ভালোবাসাকে উপেক্ষা করতে পারছি না। রাইসাকে বললাম, রাইসা আমি তোর যোগ্য না রে, তুই এসব থেকে বের হ প্লিজ। রাইসা আমার দিকে তাকিয়ে রইল।
ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে আবার বুকে টেনে নিলাম। পাগলি একটা, একটু কিছু বললেই কান্না করে দেয়, কারণ ও আমার সাথে রাগ বা ঝগড়া কোনোটাই করতে পারে না। আমি ওর চুলগুলো ধরে ওর মাথা উঠিয়ে আচমকা আমার ওর ঠোঁটে ডুবিয়ে দিলাম। ও নিজেও রেসপন্স দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি ওকে ছাড়িয়ে নিলাম। রাইসার মুখ লাল হয়ে গেছে, দুজনের নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। রাইসা বলল, তোর ঠোঁটে রক্ত। কামড় দিয়েছিস? রক্ত বের হবে না তো মধু বের হবে নাকি? কেটে দিছিস? রাইসা কিছু না বলে আমার রক্তাক্ত ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে দিল, তবে এবার কোনো তীব্রতা না দেখিয়ে মলিনভাবে আমাকে কিস করতে লাগলো। এমন শান্ত ফিলিশও যে আমাকে উলটপালট করে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ও আমাকে নিচ থেকে ছেড়ে দিল। আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে রাইসা বলল, আমার এতটুকু আদরে মন ভরেনি, এরপর আদর করতে আসলে মনে থাকে যেন, এরপর আমি মাফ করব না। আমি চুপ করে আছি। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। 2 হাত দিয়ে ওকে আরো শক্ত করে নিজের মাঝে আটকে নিলাম। ও বলল, চুপ করে আছিস কেন? ভাবছি। কি? কিছু না। আচ্ছা, আমাকে তো তোর রুমে অ্যালাউ করছিস না, তাই না? মায়ের খাবি, এই রুম তো কিছুই না। হ্যাঁ, অন্যদিকে আমি অ্যালাউ করতে পারি না। আমার রুমে অন্য কেউ আসুক আমার পছন্দ না, তবে তোর কথা আলাদা। তোকে সামান্য রুম কেন, আমার দেহ, মন, প্রাণ সহ আমার ভাবনার প্রতিটি ইচ্ছেকে আমি তোকে দিয়ে রেখেছি, আর সেখানে এই রুম তো কিছুই না। তাই বুঝি? রাইসা, এসব ভেবে বলছিস তো? আজ 20টা বছর ধরে আমি তোকে ভালোবাসি, বল এরপরও ভাবতে হবে? এটা তোর আবেগও হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে। আবেগ বা অ্যাট্রাকশন সময়ের সাথে হারিয়ে যায় বা কমে যায়, কিন্তু সময়ের সাথে তো আমারে ভালোবাসা 1000 গুণ বেড়ে চলেছে। ওকে, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমাকে ছাড়। দেখি, খেয়ে নে। আরেকটু আমাকে জড়িয়ে ধরে রাখ প্লিজ। আমার ভালো লাগছে তোর বুকে, কেমন শান্তি অনুভব হচ্ছে। সারাদিনের রাগ, অভিমান সবকিছু যেন এখানে হারিয়ে গেছে। অনেক বড় বড় কথা শিখেছিস। ওদিকে যে তোর খালারা তোর বিয়ের কথা বলে চলেছে, সেদিকে খেয়াল আছে? দেখ, ভালোই হয় কিন্তু। নওশাদ ভাই ভালো জব করে কিন্তু, কি বলিস? যদি আরেকবার এমন কথা বলিস আমি তোকে মেরে ফেলবো। আমার কাউকে দরকার নেই, তুই হলেই আমি এ জীবন পার করে দিতে পারবো, আর তুই ছাড়া আমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এটা তুইও ভালো করে জানিস। হঠাৎ করে মাইশা রাইসার রুমে ঢুকে বলল, রাফি, রাইসা খেয়েছে? কথাটা বলতে না বলতেই মাইশা চমকে উঠল। আমিও চমকে উঠলাম। মাইশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা কি দেখছি আমি? রাফি খাওয়াতে এসেছে নাকি রোমান্স করতে এসেছে? আমি আস্তে করে রাইসাকে বললাম, ছাড়ো না, আপু এসে গেছে, ইজ্জত রাখলি না। তাতে কি, আমরা আমাদের পার্সোনাল টাইম কাটাচ্ছি। আপু হবুদুল্লাহ ভাইয়ের সাথে বুঝি কথা বলে না, তখন কি আমি কিছু বলি? আমি উপায় না দেখে মাইশার দিকে তাকিয়ে বোকার মতো একটা হাসি দিলাম। মাইশা বলল, রুমে কেউ নেই দেখি, আমি কিছুই দেখিনি। কই, কেউ কোথাও নেই, আমি কিছু দেখিনি। এ কথা বলতে বলতেই মাইশা রুম থেকে বের হতেই আবারও চমকে উঠল। সামনে মামি আসছে, এদিকেই নাও হয়ে গেল। আম্মু যদি এখানে এসে এসব দেখে তাহলে কি হবে? কি করি ধ্যাত, মাথায় কিছুই আসছে না। এসব ভাবতে ভাবতে মামিও চলে এসেছে। মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মাইশা, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো এমনি, তুমি কই যাও? রাইসাকে দেখি খাইছে কিনা। না না, দরকার নেই। খাইতেছে রাইসা, খাইতেছে, এখন যাওয়ার দরকার নেই। মানে তুমি বুঝবা না, চলো এখন। আরে কি আজব, তোর আব্বু এদিকে রাগ করছে যে মেয়ের খোঁজ রাখি না, এদিকে তুই চলে যেতে বলছিস। কি হয়েছেটা কি? উফ আম্মু, কি করে বলবো? ওই ফাজিল মেয়ে, তোর সাথে মুখ নেই? মুখ আছে, কিন্তু আমার লজ্জা করে। মানে কি এমন হচ্ছে যে তোর লজ্জা করছে? শুনবে? আচ্ছা শোনো, সকালে রাফি রাইসাকে মেরেছিল না, তাই রাফি ভাতের সাথে সাথে আদর করে সেই রাগ, অভিমান সব ভাঙাচ্ছে, বুঝলে এবার? রাইসার আম্মু কেসে উঠল, থতমত খেয়ে বলল,
দরজা আটকে দিয়ে আয় ভালো করে, আমি গেলাম। মাইশা মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আম্মুও মনে মনে মেনেই নিচ্ছে তাহলে। তাহলে আর কি, যাই। রাইসা, তোর ভালোবাসা তো জিতে যাচ্ছে রে। আমার বোনটার লাকি, আর আমারও রাফিকেই পছন্দ তোর জন্য। রাফি ছাড়া তোকে কেউ মানাতেও পারবে না, আর তোকে কন্ট্রোলও করতে পারবে না। এবার মনে হচ্ছে বিয়ে একটা না, দুইটা হবে। রাইসার ছোট খালা রুমে বসে আছে, ইরফানকে বলছে, আমি শিওর রাইসের সাথে রাফির কিছু একটা আছে। সারাদিন দুজন একসাথে থাকে। ভেবেছিস যেখানে বাসার কেউ ওকে শান্ত করতে পারলো না, সেখানে রাফি কেমন অনায়াসে করলো? আমি তো কনফিউজড। দুটোর মাঝে তো কিছু একটা চলছে। ঠিক বলেছ, আমিও সেটাই ভাবছিলাম। রাইসার পাশে পাশে থাক, সব বুঝতে পারবি। হুম। রাইসার আম্মু রুমে এসে মামাকে বলল, বড় মেয়ের সাথে ছোট মেয়েকেও বিয়ে দিয়ে দাও। কেন? কেন আবার? ভেবেছিলাম তোমার মেয়ে ফাজলামি করছে, ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর পাগলামি মনে হচ্ছে না আমার। আহা, কি হয়েছে আবার? কি হবে, তোমার মেয়ে প্রেমে পড়েছে, ভালোবাসা শুরু করে দিচ্ছে। কি এত বড় সাহস! এত বড় করে মানুষ করেছি, শেষে এইসবও শুনতে হলো? কি যে করি? তো ছেলেটাকে? কে আবার? তোমার বোনের ছেলে। কি? কোন বোন? রাফির সাথে। রাফিকে পছন্দ করে সে, এর জন্যই তো আজ সারাদিন রাগ করেছিল। রাফির সাথে এসব নিয়ে রাগ করেছে আজকে। এসব শুনে মামা সাহেব হাহা করে হেসে উঠল। ওনার হাসি দেখে রাইসার আম্মু অবাক হয়ে বলল, হাসছো কেন? আরে আগে বলবা না, হাসির কথাই তো। আমি আরো ভাবলাম কোন হতচ্ছাড়ার সাথে আবার এসব ঘটিয়ে বসলো। শোনো, রাফির আব্বুর সাথে আমার কথা হয়েছে, চিন্তা করো না। আমরাও ভেবেছি রাফির সাথে মেয়েকে দেব। এখন মেয়ে আগে থেকেই যখন এক হয়ে গেছে, তাহলে তো আরো ভালোই হলো। আরে আমাকে আগে বলনি কেন? আমি আরো টেনশনে মরছি, তুমি কি বলবা না বলবা মনে করে। আরে ভাবলাম এখন মাইশার বিষয় নিয়ে এসব সবকিছু হচ্ছে, এর মাঝে এসব আর না বলাই ভালো। তারপর ছেলে মেয়ে আমাদের ঘরেরই, তাই আর চাপ নেইনি। ওইদিকে যে আমার বোনেরা ওত পেতে আছে, তাদের কথা তো শুনলেই। বাদ দাও না, আমি বলে দেবো রাইসার পছন্দ ছেলের সাথেই ওকে বিয়ে দেব। তাহলে ওনারাও আর আমাদের দই দিতে পারবে না। ও আমি সামলে নেব, চিন্তা করো না। যাক, জামাই পেয়ে গেলাম। তাই ভাবো। আমি এদিকে গাধার মতো দাঁড়িয়ে আছি। এই মেয়ে কি পেয়েছে? সেই তখন থেকে জড়িয়ে ধরেই আছে। আরে ভাই, আমি কোনো সোনাদানা নাকি? ভালোবাসা এত গভীর হয় জানা ছিল না। এই রাইসা, কি এত ডাকিস কেন? ছাড় না বোন, বোন আমার ছাড়। ছাড়বো না। বোন বললি কেন? কি বলবো তাহলে? বউ বলবি, বউ। আইসে আমার বউ, দূর হ। দূরে ঠেলে দিচ্ছিস? হ্যাঁ, সর। সে দিতেই পারিস, তবে আমার না লজ্জা নেই এই বিষয়ে। আমি তো কোথাও যাচ্ছি না। আমার বলো রাগ হচ্ছে? তো আমি কি করব? থাপ্পড় খাবি আরেকটা? এই যে গাল আমার, এরপর থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, ইচ্ছে হলে মেরে দিও। আজব তো। আজ জানতে পারলে বুঝি? ভাই আপনারাই বলুন, 1 ঘন্টা যাবত এভাবে আছে। ভাই পা ব্যথা করছে আমার। ভালোবাসা এমনও হয় নাকি? একেবারে আঠার মতো লেগে আছে। পিরিতের আঠা নাকি লাগলে ছোটে না শুনেছিলাম, আজ তো একেবারে প্র্যাকটিক্যালি দেখছি। বাহ বাহ, কি আঠারে মাইরি! আমার তো এখন খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। এই রাইসা, এবার ছাড় না, না হলে আমি কিন্তু আমার মত পাল্টে ফেলবো। আমি কিন্তু ভালোবাসবো না, আবার ভাই হয়ে যাব। হঠাৎ করে রাইসা আমাকে ছেড়ে দিল। এমন আচমকা ছেড়ে দেওয়াতে একটু অবাক হলাম। কথাটা শুনে কি হলো আবার ওর? আমার দিকে বোকা বোকা চাহনিতে তাকিয়ে বলল, নে, ছেড়ে দিচ্ছি, আর কিন্তু এইসব কথা বলবি না, আমার ভালো লাগে না। আরে এই মেয়ে তো সত্যি ইমোশনাল ভাবে বেশি কিউট লাগে। সুন্দরীদের এভাবে আরো সুন্দর লাগে মনে হয়। আমি খাটের উপর বসে পড়লাম, বিছানায় গা মেলে দিলাম। উপরের ফ্যানটা কেমন ঘুরে চলেছে একইভাবে। জীবনের চক্রটাও হয়তো এমনই, ঘুরতেই থাকে। সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে থামি আমরা। রাইসা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। থাকুক, এমন একটা ভালোবাসার মতো পাগলি জীবনে পেয়েছি, আর কি লাগে? যে সব কিছুতে আমাকে খোঁজে, আমার জন্যে সব কিছুর বিরুদ্ধে চলে যেতে পারে। দিন শেষে এমন একটা মানুষ থাকা আবশ্যক। রাইসা ঠিক তেমনই একজন আমার কাছে। মুচকি হেসে আমি ওকে জড়িয়ে নিলাম। ও আরও জড়সড় হয়ে
আমার বুকে মুখ লুকালো। রাত 12টা, বাসায় কেউ ঘুমায়নি। বলতে গেলে ঘুম কই আসবে আর। বাসা ধরে গান বাজনা চলছে, নানা রীতিনীতি। মাইশাপুর বিয়ে বলে কথা, মেহমান অনেক, সবাই এসেছে। বলতে গেলে আমি রাইসার খাটেই ঘুমিয়ে পড়েছি, কখন বুঝতে পারিনি। রাইসা উঠে গেছে। আমাকে সুন্দর করে শুইয়ে রাইসা ছাদে চলে এসেছে। রাতের আকাশে তারা এসেছে অনেক, চাঁদের মলিন আলো কেমন জানি আজ ভালোবাসা ছড়াচ্ছে। গায়ে মাখিয়ে সে আবেশ যেন জমাট বাঁধছে কোনো স্বপ্ন। মামা সাহেব ডেকোরেটরদের টাকা দিয়ে ছাদের দিকের গেট বন্ধ করতে এসে দেখে খোলা আছে। ছাদে কেউ থাকবে ভেবে উনি ছাদে আসলো। এত রাতে এখন ছাদে কে আছে? উপরে এসে দেখলো ছাদে রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে এখানে দেখে উনি একটু চিন্তিত হলো। পেছন থেকে বলে উঠল, রাইসা। রাইসা পেছনে তাকিয়ে দেখলো ওর আব্বু। আব্বু তুমি? মা, এখানে কি করছিস এত রাতে? এই তো আকাশ দেখছি আব্বু। তুই ঠিক আছিস তো মা? আচ্ছা আব্বু, একটা কথা বলি। আমি জানি তুই কি বলবি। মানে? আমি জানি তুই রাফির কথা বলবি। আব্বু রাগ করবে না? আমি তোমাদের না জানিয়ে। আচ্ছা, আমার মামনিকে এত টেনশন করতে হবে না। আর সত্যিটা হলো, তোদের বিয়ের ব্যাপারে আমাদের ফ্যামিলিতে আগে থেকেই কথা হয়েছে। এখন তোরা নিজেরাই যেখানে রাজি, তখন তার টেনশনের কিছুই নেই। রিয়েলি আব্বু? আচ্ছা, ঠান্ডা পড়ছে, রুমে যাও। ধন্যবাদ আব্বু। আচ্ছা চলো। রাইসা নিচে মাইশার রুমে চলে আসলো। মাইশা এই সময় রাইসাকে দেখে বলল, কি রে রাইসা, আজ তো দেখে মুখই দেখা যাচ্ছে না, রুম থেকে বেরিয়ে হোস নেই। ভাইটা আমার কি বেঁচে আছে? আপু তুমিও না? হ্যাঁ, এখন তো বলবি, তখন তো একেবারে চিপকে চিপকে লেগেছিলি। আপু তুমিও না? আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না। জানিস তখন আম্মু তোদের রুমে যাচ্ছিল, আমি তো ফেসেই গেছিলাম। বলিস কি? কিছু জেনে যায়নি তো? আরে আম্মু আগে থেকেই জানে। আমি বললাম তখন ভেতরে রাফি তোকে আদর করে খাইয়ে দিচ্ছে, সেটা শুনে আম্মু নিজেও লজ্জায় আর চায়নি। আপু তুইও না? এখন আম্মুর সাথে কথা বলবো কিভাবে? লজ্জা লাগবে না আমার? এত কিছু হয়ে গেল তখন লজ্জা কই ছিল শুনি? এ আপু জানিস, আমাদের বিয়ে নাকি আগে থেকেই আব্বুরা মিলে ঠিক করে রেখেছিল। আব্বু একটু আগে আমাকে বলল। তাই নাকি? হোয়াটে খবর রাইসা, তোর তো কপাল খুলে গেছে। তাহলে সবাই তো জেনে গেল রে বিষয়টা। রাফিকে বলেছিস? না, রাফি ঘুমাচ্ছে আমার রুমে। কি? অবাক হওয়ার কি আছে? কি আছে মানে? যার রুমে কেউ ঢোকার সাহস পায় না, তার রুমে একজন পুরুষ নিদ্রায় মগ্ন। বাবা, আমি কি সত্যিই শুনছি? আপু মজা করিস না, আমি এখানে আজকে ঘুমাবো। কেন? তাহলে কই শোবো আমি? কেন জানা? এখন আর লজ্জা কিসের, দুজনে একসাথে। আপু দাঁড়া, দেখাচ্ছি তোকে। মজা নেওয়া তাই না? ওকে ওকে, সরি, কিচ্ছু করা লাগবে না। এই তাহলে খালাদের অবস্থা তো দেখার মতো হবে রে। হ্যাঁ। আর নওশাদ ভাই আর ইরফানের মন ভেঙে টুকরো টুকরো। বেচারা প্রেমিকেরা সব হেরে গেল, লাস্টে রাফি বেটা গোল করে দিল। সরো তো, আমি ঘুমাবো। সত্যি? খুব ঘুম পাচ্ছে। কালকে তো তোর জন্য শপিং করতে যেতে হবে, অনেক কাজ আছে বুঝলি। আমার কথা মনে আছে তাহলে তোর? থাকবে না কেন? তুই আমার একমাত্র বোন। আমার বোনের বিয়েতে আমি মজা করব না তা কখনো হয়? দেখবি কাল। ওকে ওকে, দেখবো। আর এখন আমাকে ডিস্টার্ব করবি না, কথা বলবো আমরা। দুলা ভাইয়ের সাথে? ওকে, চালিয়ে যাও। পরদিন সকালে রাইসা ঘুম থেকে উঠে নিচে চলে আসলো। বড় খালা রাইসাকে দেখে বলল, কি রে মা, এত সকালে উঠলি যে? কফি নিয়ে আসলাম খালা। দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, নওশাদকে একটু দিয়ে আসবি কফি। আরে দাও না, আমি দিয়ে আসছি। ভাইয়া কই? রুমে আছে, দাঁড়া বানিয়ে দিচ্ছি। এই রাইসা। খালা বলো। কাউকে পছন্দ করিস নাকি? তাহলে মায়েশার সাথে তোকেও বিয়ে করিয়ে দিই। রাইসা চুপ করে ভাবতে লাগলো। খালাকে বলে দেওয়াই ভালো, খালি খালি আমাকে নিয়ে আর না ভাবাই ভালো। রাইসা বলল, হ্যাঁ খালা, পছন্দ তো আছে। এ কথা শুনে বড় খালার মাথা যেন ঘুরে গেল। ফ্যাকাশে মুখ করে বলল, সত্যি? হ্যাঁ খালা, আমি একজনকে পছন্দ করি, তবে আচমকা না, অথবা অল্প সময় থেকে না। আমি ছেলেটিকে ছোট থেকেই পছন্দ করি। কি, ছোট থেকে? হ্যাঁ। আচ্ছা খালা, দাও দাও কফি দাও, 3টা দাও। আমি আগে নওশাদ ভাইকে দিয়ে আসি।
রাইসা চলে গেল। উনি ওখানে দাঁড়িয়ে আছে গাধার মতো, ভাবছে সব আশা শেষ হয়ে গেল। আমার এতদিনের সব স্বপ্ন আজ শেষ। রাইসা অন্য কাউকে পছন্দ করে, আমি ভাবতেই পারিনি। না, আমার আগে থেকেই এত আশা করা ভালো হয়নি। নওশাদ জানতে পারলে কিভাবে নিবে? যাই হোক, জানাতে তো হবে। ছেলেটা কষ্ট পাবে অনেক, কি আর করার। রাইসা নওশাদের রুমে এসে বলল, ভাইয়া কফি চলে এসেছে। নওশাদ পেছনে তাকিয়ে দেখলো রাইসা কফি নিয়ে এসেছে। এতে নওশাদের মনে মনে অনেক ভালো লাগছিল। এক মুহূর্তের জন্য যেন এমন লাগছিল যে রাইসা বউ সেজে আমার জন্য কফি এনেছে। রাইসা বলল, ভাইয়া নিন, খালা দিতে বলল। ও আচ্ছা, দাও। তোমার রাগ কমেছে? আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে রাগিয়ে দিয়েছিল, তাই অনেক রেগে গেছিলাম। এখন সব ঠিকঠাক। কথাটা শুনে নওশাদ তো অবাক, বলে কি মেয়েটা, এসব কি সত্যি? রাইসা, তুমি রিলেশন করো? সত্যি বলতে জি ভাইয়া, অনেক আগে থেকে। ও আচ্ছা, ওকে, তুমি যাও। ঠিক আছে। রাইসা চলে গেলে নওশাদ কফিটা রেখে খাটে হেলান দিয়ে মাথা চেপে ভাবলো, শিট, কি হলো এটা? সবকিছু কেমন মুহূর্তে শেষ হয়ে গেল। রাইসা আগে থেকে ইংগেজ, আমিও না। শুধু শুধু আমি কি সব ভেবে চলছিলাম। উফ, না, এসব নিয়ে আর ভাবা চলবে না। যা হবে না তার পিছনে ছুটে লাভ নেই। এদিকে রাইসা কফি হাতে নিজের রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ করেই পথে আম্মু সামনে এসে হাজির। কি রে, এগুলো নিয়ে কই যাস? রুমে। কফি না এটা, 2 কাপ কিভাবে খাবি? আমি একা খাবো নাকি? বুঝতে পেরেছি, কিন্তু এত সকালে ওই হারামজাদাটা তো ওঠে না, তোর রুমে গেল কিভাবে? আসলে কালকে রাতে আমার রুমেই ঘুমিয়েছিল। কথাটা শুনে শেষ। রাইসার আম্মুর তো মাথা ঘুরছে। মেয়ে বলে কি? বিয়ের আগে এসব কি শুরু করেছে? এ তো মান সম্মান নিয়ে লুডো খেলা শুরু করেছে। উনি রেগে বলল, রাইসা, কি বলছিস এসব? এক রুমে একসাথে? আম্মু ভুল ভাবছো। আমি কালকে আপুর সাথে ছিলাম, ও এখানে ঘুমিয়েছিল, তাই আমি আপুর রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। তোমার মেয়ে এতটাও খারাপ না। কথাটা শুনে উনি যেন শ্বাস নিতে পারছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুই আমাকে একদিন এভাবে শক খাইয়ে মেরে ফেলবি। সর সামনে থেকে, সর বজ্জাতের হাড্ডি। আর রাফিকে বলবি যেন আমার সাথে দেখা করে। আচ্ছা। রাইসা রুমে এসে দেখলো এখন আমি ঘুমিয়ে আছি। বেশ লাগছে ওর এই ঘুমন্ত চেহারাটা। মনে হচ্ছে বসে থেকে দেখে যাই শুধু। রাইসা দরজা আটকে দিয়ে আমার পাশে বসে কপালে আলতো করে একটা চুমু দিল। আমার কোনো হুঁশ নেই। রাইসা আমার চুলগুলো আমার মুখের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে, তবু আমার কোনো হুঁশ নেই। রাইসা অনেক চেষ্টা করেও আমাকে ওঠাতে না পেরে রীতিমতো রেগে গেছে। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। এত রোমান্টিক ভাবে ওঠানোর চেষ্টা করলাম, গাথাটা উঠছেই না। হঠাৎ রাইসা মুচকি হেসে দিল। মাথায় যেন দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। রাইসা ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে হঠাৎ করেই ওর ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর আমি আচমকা চোখ খুলতে দেখি আমার মুখ বন্ধ। রাইসা আমার ঠোঁটে কামড় দিয়ে রেখেছে। আমার চোখ খোলা দেখে রাইসা আমাকে ছেড়ে দিল। আমি বসে পড়লাম। রাইসাকে বললাম, কি হচ্ছে এটা? কি? আবার তোমাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। এভাবে কে উঠায়? কেন আমি ওঠাই? তাছাড়া আপনি তো আমার রুমেই ঘুমিয়েছেন কাল। আমি চারদিকে তাকালাম। এই রে, তাই তো, কালকে রাতে ওভাবেই ঘুমিয়ে গেছিলাম। রাইসাকে বললাম, আমাকে জাগিয়ে দিলি না কেন? ইচ্ছে করছিল না, তুমি ঘুমিয়েছিলে, কত কিউট লাগছিল, তাই আর মন চাইলো না। এই দাঁড়া, আমি এখানে ঘুমালে তুই কই ঘুমিয়েছিস? রাইসা মুচকি হেসে বলল, কেন, তোর বুকে? কি? রাইসা সত্যি করে বল। ভীতু কোথাকার, আমি আপুর কাছে গেছিলাম। সত্যি তো? হ্যাঁ, এমন ভাব করছিস যেন আমি তোর সাথে ঘুমানোর জন্য উতলা হয়ে গেছি। সে তোকে নিয়ে ভরসা নেই। কফি ঠান্ডা হচ্ছে। কই আনছিস? এই যে। আগে দিবি তো। আমি ছাদে গেলাম, কফিটা ছাদে গিয়েই খাই। আমি ছাদে চলে আসলাম। দেখলাম নওশাদ ভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাফি, কই থাকো, দেখাই যায় না? ঘুমিয়ে গেছিলাম কাল জলদি। তারপর বলুন, আপনার কত দূর? আর কত দূর? এখন আর ওসব নিয়ে ভাবছি না। কেন? রাইসা অন্য কাউকে পছন্দ করে, তাই আর আমি ওসব নিয়ে ভাবছি না। আমি তো অবাক, ভাই আবার সব জেনে গেল নাকি? এই রে, আমাকে আবার কিছু বলেই নাকি? কিন্তু ভাই জানলো কিভাবে? আমি বললাম,
আপনাকে কে বলল? রাইসা নিজে। নাম কি? বলেনি, বললো অনেক আগে থেকেই পছন্দ করে, তাই আর কি। ওপস, নো টেনশন ভাইয়া। জীবনে ভালোবাসা কখনো বলে আসে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী কখনো ভালোবাসা হয় না। দেখবেন সঠিক সময় সঠিক মানুষ আপনার কাছে নিজে থেকেই আসবে। হ্যাঁ, সেটাই। আমি দেরি না করে কেটে পড়লাম। শেষে আবার জেনে না যায়, না হলে সবাই আমাকে দোষারোপ করবে। দেখতে দেখতে মাইশার বিয়ের দিন চলে আসলো। বাসার কোনায় কোনায় হই হুল্লোড় পড়ে গেছে। আত্মীয় স্বজন ম করছে বাসায়। নাচে গানে ভরপুর। বড় খালা রাইসার আম্মুকে বলল, রাইসা আগে থেকেই কাউকে পছন্দ করে না রে। কেন? কে বলল? রাইসা পরশু আমাকে বলছিল। হ্যাঁ, আমিও দুদিন আগেই জানতে পেরেছি। তো ছেলেটা কে? আমাদের রাফি। রাফি? জানতাম। আমার তো আগে থেকেই রাফির ওপর ডাউট ছিল। রাইসা সবার সাথে যেমন, রাফির সাথে তেমন না। বুবু, কি আর করা যাবে বলো? এখন ওরা যদি পছন্দ করে একে অপরকে। হ্যাঁ, বাদ দে। আচ্ছা, ছেলেপক্ষ আসতে তো সময় আছে, তাই না? হ্যাঁ। নওশাদ মেহমানদের সবাইকে গেটে ওয়েলকাম জানাচ্ছে। ইরফান এদিকে নওশাদের কাছে এসে বলল, ভাইয়া, তোমাকে খালুজান বলেছিল কিছু? না, কেন? আরে মাংস তো বেঁচে গেছে অনেক রান্নার পরেও। এখন কি করবো ওসবের? থাক, এখন পরে কাজে লাগতে পারে। ও আচ্ছা ভাইয়া, আমার তো ওদিকে সব কাজ শেষ। আমি এখন ফ্রি। এখন আমি ফ্রেশ হতে গেলাম। ইরফান, বলো। রাইসার কথা শুনেছিস? কি কথা? রাইসা কাল আমাকে বলেছিল ও কাউকে পছন্দ করে। কাকে? জানি না, বলেনি। বলছে যে অনেক আগে থেকেই নাকি রিলেশন আছে। ইরফান একটু ভেবে বলল, তাহলে তো আমাদের মাস্টারটার কিছুই হলো না। হ্যাঁ, ঠিক বলেছিস। নে বাসায়, কিন্তু অনেক মেয়ে এসেছে, দেখ কাউকে পেয়ে যাবি। ভাইয়া তুমিও না? আচ্ছা, আমি নিচে যাচ্ছি। যা। আমি এদিকে খাবারের দিকটা দেখছি, সবাই ঠিকমতো কাজ করছে কিনা তাও দেখতে তো হবে। একটু পর আম্মু এসে বলল, কি রে হলো এদিকটায়? কিছু বলবে আম্মু? হ্যাঁ, হয়নি কাজ এখনো তোর? আম্মু একটু সময় লাগবে তো। দেখো হিউজ পরিমাণে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে অন্য কাউকে দিয়ে দেবে ভাইজান। আচ্ছা কি বলবে বলো তো? আম্মু হঠাৎ করে আমার হাতে একটা ছোট বক্স দিল। আমি বুঝলাম না কি। দেখে মনে হচ্ছে কোনো রিং হবে ভেতরে। আমি একটু বোকা দৃষ্টিতে তাকালাম আম্মুর দিকে। আম্মু মুচকি এসে বলল, এটা রাইসার জন্য কিনে রেখেছিলাম অনেক আগে। তোদের কথা ফাইনাল হবার পর তোকে এটা দিতে চেয়েছিলাম। এখানে এসে শুনি তোরা নিজেদের মাঝে সবকিছু বুঝে নিয়েছিস। এ কথা শুনে আমি মুচকি হেসে নিচের দিকে তাকালাম। মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? চাই এটা আমার বৌমাকে পরিয়ে দে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আম্মু হেসে চলে গেল। আমি রিংটা খুলে দেখলাম, বাহ অনেক সুন্দর। রাইসার আঙ্গুলে খুব মানাবে। আমি তাড়াতাড়ি করে রাইসাকে খুঁজতে যেতে লাগলাম। কই আছে? বাসায় এত লোক, কই খুঁজে পাই ওকে? রাইসা রুমে রেডি হচ্ছে। তার বান্ধবী তানিয়া আর ঈশা বসে আছে। তানিয়া বলল, রাইসা, তোর ওনার খবর কি? পটলো? সে আর বলতে, আমার কাছে পড়বে না এটা কোনো কথা হলো? কই, সকাল থেকে দেখলামই না তোর প্রেমিককে। কাজে ব্যস্ত আছে মনে হয়। চল তোদের পরিচয় করিয়ে দেই। আরে নিজে তো আগে রেডি হ, জামার হুকটা লাগা। পেছনে হাত পৌঁছাচ্ছে না, একটু লাগিয়ে দে না। আমি কোথাও রাইসাকে না পেয়ে ওর রুমে চলে আসলাম। রুমের দরজা খুলতে না খুলতেই আমি চমকে উঠলাম। এ মা, এ কি? অসময়ে এসে পড়লাম নাকি? তানিয়া আর ঈশা আমার দিকে তাকিয়ে আছে। আমি বোকার মতো হাসি দিয়ে বললাম, সরি। রাইসা তখনই বলে উঠল, ভেতরে আয়। না, পরে আসবো। আসতে বলছি না তোকে? আরে রাইসা, কি করছিস? তুই রেডি হচ্ছিস তো? এভাবে ছেলেটাকে কেন আসতে বলছিস? যার জন্য রেডি হচ্ছি ইনি তো সেই। তানিয়া আর ঈশা হেসে দিল। তানিয়া বলল, ও আচ্ছা, তাহলে এটাই আমাদের দুলাভাই। বাহ, হ্যান্ডসাম আছে। কি বলিস ঈশা? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? আসুন না। আমি না চাইতেও ভেতরে আসলাম। তানিয়া আর ঈশাকে রাইসা ইশারা করতেই ওরা দুজনে বাইরে চলে গেল। তবে যাওয়ার আগে রাইসার কানে কানে তানিয়া কি যেন বলল। হেতে রাইসা হেসে দিল। মেয়েদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না ভাই। যাই হোক, আমার কি। ওরা চলে গেলে রাইসা আমাকে বলল, কি আমাকে এইভাবে দেখতে ভালো লাগছে বুঝি? আমি লজ্জিত কণ্ঠে বললাম, সরি।
আমি এজন্য বাইরে চলে যেতে চাইছিলাম। কেন? আমার কাছে থাকতে ভালো লাগে না? না, সেটা না, মানে এই পরিস্থিতিতে আর কি। থাক, বলতে হবে না। তুই আমাকে একদম ভালোবাসিস না। এমন কেন মনে হলো? বাদ দে। রাইসা এখনো শাড়ি পরেনি। খাটের উপর পরে আছে হলুদ শাড়িটা। গায়ে হলুদের সময় মানুষ হলুদ শাড়ি পরে, তবে রাইসাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগে। অবশ্য কাল এটা আমি পছন্দ করে দিয়েছিলাম। রাইসার পিঠে একটা তিল আছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনিতেই অনেক ফর্সা আর সুন্দর রাইসা, যার কারণে শরীরের তিলটাও যেন আকাশের তারার মতো চলে উঠেছে। আমি ওর একদম পেছনে চলে গেলাম। ও আয়নায় তাকিয়ে আছে, আমি আয়নায় ওকে দেখলাম। ও লজ্জায় লাল হয়ে গেছে। মেয়েরা লজ্জা পেলে অনেক সুন্দর লাগে, যেন আশেপাশের ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়। আমি ওর উন্মুক্ত পিঠে আলতো করে স্পর্শ করলাম। রাইসা মুহূর্তেই কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম রাইসা 2 হাত দিয়ে বসে থাকা চেয়ারটা খামচে ধরেছে। আমি ওকে বেশি না জ্বালিয়ে মুচকি হেসে এক টানে ওর জিপাটা আটকে দিলাম। রাইসা মুচকি হেসে বলল, বাবা, নিজেকে তো কন্ট্রোলে নিয়ে নিয়েছিস। কেন? না, এমনি। ছেলে মানুষ সচরাচর এটা পারে না। সব পুরুষই দেহের নেশায় আবদ্ধ হয় না, কিছু পুরুষ নারীর মায়ায়ও আবদ্ধ হয়। তুই কোনটায় হয়েছিস? আমি তো তোর ভালোবাসায় আবদ্ধ রে পাগলি, যেই ভালোবাসায় মায়ার দেয়াল চারদিকে। তুই এত রোমান্টিক হলে কবে থেকে? কেন? আমি তো আগে থেকেই রোমান্টিক। কচু হাদারাম ছিলি আগে। কখনো আমাকে বুঝতেই চেষ্টা করিসনি, কখনো আমার ভালোবাসাকে চোখেই দেখিসনি, আবার বলে আমি রোমান্টিক। আমি পেছন থেকে 2 হাত দিয়ে রাইসার পেটে চেপে ধরে পেছন থেকে জড়িয়ে নিলাম ওকে। রাইসা আবেশে চোখ বন্ধ করে নিছে। হয়তো একটু আগে রাইসা শাওয়ার নিছে। চুল থেকে এক আলাদা ঘ্রাণ আসছে। কেউ একজন বলেছিল নারীর শরীরের সুগন্ধ নাকি বসন্তের ছলনা থেকেও তীব্র। আজ সেটার মানে বুঝতে পারছি। আমি রাইসার ঘাড়ে আমার নাক ঘষতে লাগলাম। রাইসা নিজেকে যেন আমার কাছে সঁপে দিয়েছে। রাইসা আস্তে করে বলল, রাফি, ভেবে দেখ, আমাকে যদি আদর করতে ইচ্ছে করে তাহলে কিন্তু সামান্যতা হবে না। আগের বার আমি আমার ফিলিংসকে আটকে রেখেছিলাম, এবার আর পারবো না। আমি রাইসার কথা শুনে মুচকি এসে ওর গলায় হালকা একটা কামড় বসিয়ে দিলাম। রাইসা এতেও যেন সুখ পাচ্ছিল। না, রাইসাকে এখন উত্তেজিত হতে দেওয়া যাবে না, না হলে ওকে সামলাতে সামলাতে বিয়ে ওদিকে শেষ হয়ে যাবে। আমি রাইসাকে বললাম, আমি তোকে শাড়িটা পরিয়ে দেই। কেন? আদর করা শেষ? হিতু একটা। হ্যাঁ, আমি ভীতু। দাঁড়া, শাড়িটা নিয়ে আসি। আমি রাইসাকে ছেড়ে শাড়িটা নিয়ে আসলাম। রাইসা দাঁড়িয়ে আছে আমার দিকে কালো মুখ করে। এমন ভাব দেখে একটু অবাক হলাম। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি মানুষ? কেন দেখিস না তুই আমি মানুষ না পশু নাকি? পশু হলেও তো হতো। রাখছিস কেন? এমনি। তুই আমাকে আর আদর করতে আসবি না, গাধা একটা। আমি মনে মনে হেসে চলেছি। জানি রাইসা কেন রাগ করেছে। আসলে মেয়েটা অনেক সেনসিটিভ। ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ অন্যরকম, যেটা ও আমার কাছ থেকে আরো বেশি আশা করছে। তবে এখন বিয়েবাড়ির লোকজন প্রচুর, তাই ওর এই রাগ আমি এখন ভাঙাতে পারবো না। পরে বুঝে নেব। আমি রাইসার কাছে এসে ওকে শাড়িটা পরিয়ে দিতে যাব, অমনি ওর কোমরে আমার নজর আটকে গেল। এটা কোমর নাকি গিটারের বডি মনে হচ্ছে, টাচ করলেই বেজে উঠবে। কেন জানি আমার হাত নিজে নিজেই ওর নাভির আশেপাশে বিচরণ করতে লাগলো। আমি রাইসার দিকে খেয়াল করিনি। 2 মিনিট যাবার পর হঠাৎ খেয়াল আসলো, আরে শাড়ি পরাতে হবে তো। রাইসার দিকে তাকালাম, কাম সেরেছে, ভুল করে ফেলেছি। এই মেয়ে তো মুডে চলে এসেছে। ওর মুখে একেবারে ছাপ পড়ে গেছে আকুলতার। আমি ঢোক গিলে দরজার দিকে তাকালাম। ধুর, কেন যে আমি কন্ট্রোল করতে পারি না। রাইসাকে বললাম, আজকের মতো কন্ট্রোল কর। কি মেয়ে তুই, টাচ করলেই মুড চলে আসে। রাইসা চুপ। আমি নিশ্চুপ, মুখের ভাষা বুঝতে পারছি। ও আমাকে চাইছে। ওর শরীর কাঁপছে, কেন জানি না, উত্তেজিতভাবে ঠোঁট কাঁপছে। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আস্তে করে যে দরজা লক করলাম। রাইসার দিকে তাকালাম। রাইসা এটা দেখে মুচকি হেসে দিল। রাইসার কাছে আসতে না আসতেই বিদ্যুৎ গতিতে রাইসা আমার কোলে চড়ে বসেছে। আমার কাঁধে হাত রেখে ওর উষ্ণ নরম ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিয়েছে রাইসা। আমি জানি এ খেলা এখানেই শেষ হবে না। রাইসা এত সহজে আজকে আমাকে ছাড়বে না। ভালোবাসার পূর্ণতায় না আসা অবধি রাইসা আজকে আমাকে নিজের কাছ থেকে যেতেও দেবে না। অবশেষে আমি রাইসাকে ওর রেসপন্স ফিরিয়ে দিতে লাগলাম।
হোক তাহলে পূর্ণতার অবসাদ। রাইসাকে নিজের বাহুতে ঝাপটে নিলাম। ভালোবাসার প্রতিটি স্বাদ যেন রাইসাকে অনুভব হতে চলেছে। ওই মেয়ে আপনারা কি দেখেন যান, আমাদের দেখা লাগবে না। ওদিকে মাইশার বিয়ে হচ্ছে, সেটা দেখুন।